আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইউর আশিক ভাইয়া। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পর্বে। চলো আজকে আমরা করে ফেলবো হচ্ছে তোমাদের এইচএসসি 21-এর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনের তাপগতিবিদ্যার পার্ট 2। আমরা কিন্তু ইতিমধ্যেই তাপগতিবিদ্যার পার্ট 1 আপলোড করে ফেলছি। তোমরা যারা এখনও দেখো নাই দেখে নিতে পারো। তাপগতিবিদ্যার চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই তুমি দেখবা 2টা কোশ্চেন তো পাবাই, মিনিমাম 2টা কোশ্চেন পাবাই, একটা তো থাকবেই, বুঝতেই পারতেছো। কারণ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক সহজ জিনিস আছে কোশ্চেন আসার মতো। আজকে মেইনলি আমরা যেটা বাদ রাখছিলাম এই চ্যাপ্টারে এখন পর্যন্ত, আমাদের কার্ণচক্র বাকি ছিল, আমাদের এন্ট্রপি বাকি ছিল, এই দুটো আমরা আগে শেষ করব। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমরা করবো সেটা হচ্ছে এইগুলোর থেকে কী ধরনের সৃজনশীল আমাদের পরীক্ষা আসবে। তো একটু সৃজনশীলের একটু অ্যানালাইসিস আমরা করব। তো এইটা হবে আমাদের আজকে মেইন কাজ। তো এইটুকু চলো আমরা করে ফেলি। তো তোমরা যারা এখনও আগের ভিডিওটা দেখতে পারো না তারা অবশ্যই দেখে নেবে আগে, কারণ একটা তো সিকোয়েন্স থাকে, তাই না? কারণ আমরা বলছিলাম এই চ্যাপ্টারের টোটাল জিনিসপাতি ছিল আমাদের যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধদ্রব্যের প্রক্রিয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ওগুলো নিয়ে কিছু কথাবার্তা। আর আজকে আমাদের বাকি রেস্ট অফ দ্য চ্যাপ্টারে যা যা আছে সেগুলো আমরা আলোচনা করবো। মেইন হচ্ছে কি কার্ণচক্র, কার্ণ ইঞ্জিন এবং আমাদের এনট্রপি। গতদিন কিন্তু আমরা কর্মদক্ষতার ব্যাপারটুকু দেখছিলাম। তো এখন সব মিলিয়ে আমাদের এই চ্যাপ্টার থেকে কী ধরনের সিকিউ কোশ্চেন পরীক্ষায় আসবে সেটা কিন্তু আমরা আজকে অ্যানালাইসিস করবো। এবং তোমাদের উচিত হবে অবশ্যই চ্যাপ্টারটি ভালো করে পড়া। এবং এর পাশাপাশি কিন্তু আমি অলরেডি 7 এবং 8, অর্থাৎ আমি তোমাদেরকে প্রিপারেশন নেওয়াচ্ছিলাম কীভাবে, যে 1, 7, 8 এই 3টা চ্যাপ্টার পড়লে তোমার সিকিউ নিয়ে আর কোনো টেনশন নাই। তুমি খুব ইজিলি সব কোশ্চেন বাছাই টাছাই করার পরেও 2টা কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এর মধ্যে টার্গেট। তো চলো আমরা আজকে খুব বেশি গল্পগুলো করবো না, একদম পড়াশোনায় চলে যাবো, কারণ আমাদের অনেক পড়াশোনা বাকি। আর আমরা এটাও চেষ্টা করবো তোমাদের যদি চলতরিৎ চ্যাপ্টারটা তোমরা অনেকেই চাচ্ছিলে কমেন্টে, তো তোমরা যারা কমেন্টস করো আমি কিন্তু দেখি আসলে কী বলতেছে। তো আমি কিন্তু সের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলো আনার চেষ্টা করি। তো আমরা কিন্তু চলতরি দেখি, চলতরি তোমার জন্য আসলে আনতে পারি। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা, এবং আমাদের আজকে দেখতে হবে কার্ণচক্র, কার্ণ ইঞ্জিন। গতদিনে আমরা একটু তাপ ইঞ্জিন নিয়ে যখন কথাবার্তা বলছিলাম, কার্ণ ইঞ্জিনের কথাবার্তা একটু আসছিল, তো আজকে আমরা সেটা ফার্দার আরও আলোচনা করব। তো কার্ণ ইঞ্জিনের ব্যাপারটা ছিল কি, যে বিজ্ঞানী সাদি কার্ণ নামক একজন বিজ্ঞানী, সে এমন একটা ইঞ্জিনের কথা কল্পনা করছে, সে কিন্তু বানায় নাই, সে এমন একটা ইঞ্জিনের কথা কল্পনা করছে মনে মনে, যেই ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 100%, অর্থাৎ যেই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 100%, অর্থাৎ কর্মদক্ষতা যেই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 100%, তিনি সেটাকে নাম দিলেন যে একটা আদর্শ একটা ইঞ্জিন, অর্থাৎ কার্ণ ইঞ্জিন। তার নাম অনুসারে তিনি বললেন কার্ণ ইঞ্জিন। পরীক্ষা কিন্তু অনেক সময় সৃজনশীল আমাদের আসে যে নিচের এই ইঞ্জিনটি কার্ণ ইঞ্জিন কিনা। তো আমি কীভাবে বুঝবো কার্ণ ইঞ্জিন কিনা? দেখবো কর্মদক্ষতা বের করে 100% কিনা। যদি দেখি যে কোনোভাবে অঙ্কে দেওয়া 100%, তাহলে বলবো হ্যাঁ কার্ণ ইঞ্জিন। আর যদি কর্মদক্ষতা 100% না আসে তাহলে বলবো না কার্ণ ইঞ্জিন না। এবং কার্ণ ইঞ্জিন আসলে হয় না, বাস্তবে হয় না, জাস্ট কল্পনা, আদর্শ একটা ইঞ্জিন কল্পনা করা হয়েছে। এবার বিজ্ঞানী এই যে একটা ইঞ্জিনের কথা সে কল্পনা করলো, সে বললো 100% কর্মদক্ষতা বিশিষ্ট একটা ইঞ্জিন আমি কল্পনা করলাম। এবং সে কিন্তু খালি কল্পনা করে না, সে একটা প্রসেসও বলছে আমাদেরকে যে আমরা যদি এই প্রসেস এইভাবে আসতে পারি তাহলে কিন্তু এইরকম 100% আসলে করা যাইতে পারে, কিন্তু যে আসলে বাস্তবে সম্ভব হয় না, বেশ কিছু কারণ আছে। তো আমরা আসলে কার্ণচক্রটা দেখবো। তো কার্ণচক্রের কাহিনীটা আমরা এত বেশি ডিটেলসে যাবো না, কারণ থিওরি কিন্তু বলতে গেলে অনেক কথাবার্তা চলে আসবে। জাস্ট মেইন যে জিনিসটুকু তুমি জানলে সিকিউ অ্যান্সার করতে পারবা, ওটা তোমার বেসিকটুকু আরেকটু রিভাইজ হয়ে যাবে, সেইটুকু আমি জাস্ট একটু তোমাদেরকে সবসময় বলি। যেমন তো আমাদের কী বলছে কার্ণচক্র, তো এটা একটু বুঝি আমরা যে কার্ণচক্র জিনিসটা আসলে কী। তো কার্ণচক্র জিনিসটা আসলে তেমন কিছু না, যে একটা আসলে গ্রাফ। কিসের গ্রাফ? যে আমরা যদি পি আর ভি এর একটা গ্রাফ আঁকি, তখন আমরা কিন্তু এরকম একটা পাই, কিন্তু কখন? কার্ণচক্রের মধ্য দিয়ে যাওয়ার ফলে, অর্থাৎ কার্ণ যে একটা প্রক্রিয়া দিছিল, সেই প্রক্রিয়াতে যাওয়ার ফলে আমরা আসলে একটা গ্রাফ পাই। সেই গ্রাফটা পি আর ভি এর গ্রাফ, সেইটাকে আমরা আসলে কার্ণচক্র বলি। যে আমরা এরকম আঁকে রাখছি, সবাই তোমরা চিনো কার্ণচক্র বলি এটাকে আমরা। তো এখন এখানে আসলে কোনটুকু বিষয় আমাদের জানতে হবে। তো কার্ণচক্র মানে হচ্ছে এমন একটা বিশেষ প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে আমরা কি পাবো? অবিরাম শক্তি পাবো। অবিরাম শক্তি মানে কি? এই যে এইখান থেকে মনে করে শুরু করলাম, তাহলে এখানে যাওয়ার ফলে এখানে আসবো, এখানে আমরা একটা শক্তি পাবো, কাজ পাবো। আবার বি থেকে যখন সিতে আসবো, আবারও শক্তি পাবো। সি থেকে যখন ডিতে আসবো, আমি আবারও কাজ পাবো। ডি থেকে এতে আবার চলে আসলাম, আগের অবস্থায় ফিরে আসলাম, আবারও কাজ পেলাম। এবার দেখো, আমি কোনো একটা জিনিসকে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার ফলে কিছু কাজ পাইলাম মাঝখান থেকে, এবং আমি আগের জায়গায় ফিরে আসলাম। আগের জায়গায় ফিরে আসতে লাভ কি? আমি আবারও আগের মতোই চলতে পারবো। চিন্তা করো যে আমি এখানে ছিলাম, বারবার এখন ঘুরতেছি, কাজ পাচ্ছি মাঝখান দিয়ে, আবার ঠিক আগের মতো হয়ে যাচ্ছি, মানে আমার কোনো ক্ষয় হচ্ছে না, কিছু হচ্ছে না। তো মানে কি বারবার কি কাজ পাইতে থাকবো না, অবিরাম শক্তি পাইতে থাকবো। এটাই কারণ আসলে বলছিল যে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে আমরা অবিরাম শক্তির সরবরাহটা পাবো, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যাই কাজ পাবো, শক্তি পাবো।
আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো। তো সেই বিশেষ প্রক্রিয়ার নাম ছিল হচ্ছে কার্নোচক্র। তো এই কার্নোচক্রে তোমাকে যেইটুকু কথাবার্তা মনে রাখতে হবে সেটা আমি তোমাকে লিখে দিচ্ছি। দেখো, তো একদম প্রথম যে কথাটা, এই যে কার্নোচক্র নিয়ে, সেই কার্নোচক্র নিয়ে প্রথম কথা হচ্ছে কার্নোচক্রের 4টি ধাপ। যারা আগে কখনো পড়ো নাই আমি তাদের জন্য বলতেছি, জাস্ট এইটুকু কথাবার্তা মনে রাখলেই তোমার এনাফ হয়ে যাবে। তোমাকে কী মনে রাখতে হবে যে কার্নোচক্রের 4টা ধাপ। আর 1 নম্বর ধাপের নাম কি? এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ধাপ। মনে করো আমরা কোনো একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস নিছি, যার আদি অবস্থা ছিল কি এতে সেই গ্যাসটা ছিল, এবং তার মধ্যে কি কি ছিল, ওই গ্যাসের আসলে চাপ ছিল P1, আয়তন ছিল হচ্ছে V1, আর তাপমাত্রা ধরে নিলাম আমরা কত T1। এবার আমি তোমাকে 4টা যে আমরা বললাম যে 4টা ধাপ, কার্নোচক্রের 4টা ধাপ, এটা তোমাকে জানতে হবে। তো কার্নোচক্রের 4টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণ। তো আমি আরেকটু ফার্স্ট বলি, কারণ এইটুকু মোটামুটি সবারই আসলে জানা, আমি বিশ্বাস করি যারা পরীক্ষা দিবা। তো 1 নম্বর ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ। এই যে 2 নম্বর ধাপটা, বি থেকে যে বি থেকে আমি সিতে আসবো, এটাও কিন্তু একটা ধাপ, এবং এই ধাপের একটা নাম আছে, এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ। এবং কালকেই কিন্তু আমরা একটু আলোচনা করতেছিলাম যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা কী স্থির থাকে, কী ঘটনা ঘটে, কালকে আমরা একটু আলোচনা করছিলাম। এবার আমরা 3 নম্বর ধাপে আসি, সি থেকে ডি। সি থেকে যখন ডিতে আসলাম, এই ধাপের একটা নাম আছে, এটাকে আমরা বলি সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। আর এই যে লাস্টের ধাপ ডি থেকে যে আমি এতে ফেরত আসলাম, এবার আদি অবস্থায় চলে আসলাম, এই যে আমাদের লাস্টে যে ধাপটা, সেই লাস্টের ধাপটারও নাম আছে, সেটাকে আমরা বলি রুদ্ধতাপীয় সংকোচন। তো বুঝতেই পারতেছো যে 2টা সমষ্ণ আর কি 2টা রুদ্ধতাপীয়। একটু খেয়াল করো, আমি একটু তোমাকে আরেকটু ডিটেলস দেখাচ্ছি। তো আমরা প্রথম কথা কি বললাম, এই কার্নোচক্র থেকে যে কথাটা মনে রাখতে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কার্নোচক্রের 4টি ধাপ, এবং তোমাকে সিরিয়াল করে মনে রাখতে হবে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়, চতুর্থ। কারণ পরীক্ষায় অবজেক্টিভ এইভাবেও আসে যে কার্নোচক্রের 3য় ধাপের নাম কি, কার্নোচক্রের 2য় ধাপের নাম কি, এরকম কিন্তু পরীক্ষা আসে অবজেক্টিভে, বোর্ড পরীক্ষাতে। তো তোমাকে সিরিয়ালটা মনে রাখতে এবং চিন্তা হবে কোনটা কোন প্রক্রিয়া। তো আমরা শুরু করলাম এ থেকে যে বি, এই যে এ থেকে বি, এই এ থেকে যে বি প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলি সমষ্ণ প্রসারণ। এক নাম দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটার যে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ তার মানে তোমাকে যদি যখন আঁকা থাকবে এরকম, তোমাকে এইটা দেখেই বুঝতে হবে কি যে এখানে যে ধাপটা উপরে আঁকা থাকবে সেটা আমাদের কী হবে, সমষ্ণ প্রসারণ। 1 নম্বর ধাপ সমষ্ণ প্রসারণ। আর 2 নম্বর ধাপ হচ্ছে বি হতে সি, যেটাকে আমরা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। অর্থাৎ এই দেখো, এইটা রুদ্ধতাপীয়, আবার এইটাও রুদ্ধতাপীয়। এই 2টা যে খাড়া টাইপের, এই 2টা রুদ্ধতাপীয়, আর এই 2টা যে একটু এরকম শোয়ানো টাইপের, এই 2টা একটু কি সমষ্ণ। এটাও সমষ্ণ, এটাও সমষ্ণ, কিন্তু এটা সমষ্ণ প্রসারণ। লক্ষ্য করো, এটা এই আয়তন আস্তে আস্তে বাড়ছে, এদিকে আমরা আয়তন বসাই, এদিকে আমরা চাপ বসাই। তো এইদিকে আয়তন বাড়ছে মানে এদিকে প্রসারণ ঘটছে, আর এদিকে সংকোচন ঘটছে। তাহলে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা ধাপের কথা তোমাকে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে কোন ধাপের নাম কি। এবার আমরা আসো পয়েন্ট, আমাদের এখান থেকে আরও কী কী ইনফরমেশন জানতে হবে। 1 নম্বর জিনিস জানতে হবে, তাহলে বললাম কার্নোচক্রে কয়েকটা জিনিস জানতে হবে, এই একটা জিনিস গেল। আগে নামটা তুমি জানলা, কোনটার নাম কি, ভালো কথা। এবার আমাদের জানতে হবে এই বিভিন্ন পয়েন্ট নিয়ে, কোন পয়েন্টে কী অবস্থা থাকে, কী কী চাপ, কত আয়তন, কত, সেটা। ধরো আমরা বললাম কি যে এই যে আমাদের যে এ ধাপটা, এই বিন্দুটা যেখান থেকে আমাদের ঘটনাটা শুরু হয়েছে, সেইখানে ওই গ্যাসের অবস্থা কী ছিল, চাপ ছিল P1, আয়তন ছিল V1, আর তাপমাত্রা ছিল T1 সাপোজ ধরে নিলাম আমরা। এবার যখনই আমি এই সমষ্ণ প্রসারণ ঘটাবো, এই গ্যাসগুলোকে আমি সমষ্ণ প্রসারণ ঘটাবো, সিলিন্ডারে যে গ্যাসগুলো রাখছিলাম আমরা, তো তখন সে তো এ থেকে আস্তে আস্তে বিতে আসবে। যখন এ থেকে বিতে আসবে, এখানে পৌঁছাবে, তখন কি অবস্থা ঘটবে ওই গ্যাসের। যদি আমি সমষ্ণ প্রসারণ ঘটাইছি, একটা প্রসেসের মধ্যে গেছি, তো আসলে দেখা যায় এই প্রসেসে যাওয়ার পরে আমাদের এই চাপটা চেঞ্জ হয়, আয়তনটা চেঞ্জ হয়, এবং তাপমাত্রাটা চেঞ্জ হয় না। তাপমাত্রা যা ছিল তাই থাকে, তাপমাত্রা ছিল T1ই আছে। এবং মনে রাখার খুবই সহজ পদ্ধতি, আমরা কিন্তু কী করছিলাম বলো তো, কেন চেঞ্জ হয় না? কারণ ওই যে আমরা গতদিন পড়লাম যে সমষ্ণ প্রক্রিয়া মানে কি, এমন একটা প্রক্রিয়া যে এই প্রক্রিয়ায় টেম্পারেচারটা কী হয়, স্থির থাকে, তাপমাত্রা চেঞ্জ হয় না। তাহলে এইখানে ছিল তাপমাত্রা T1, তাহলে অবশ্যই এখানে কি থাকবে, T1ই থাকবে। কারণ দেখো নাম কি 1 নম্বর ধাপের, সমষ্ণ প্রসারণ। মানে এই পুরাটুকুই তো সমষ্ণ, তাহলে সেহেতু পুরাটুকুই সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এই পুরা অঞ্চল জুড়েই তাপমাত্রা চেঞ্জ হবে না। এখানে তাপমাত্রা যা ছিল, এই পুরাটুকু জায়গা জুড়েই কি তাপমাত্রা সেম তাই থাকবে। এবং অনেক সময় যারা উদ্দীপকে করে আমাদের সৃজনশীল করার সময়, এরকম তীর চিহ্ন দিয়ে বলে দেয় যে বলে কি 900 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এটা আসলে T1। কেন T1? কারণ এই পুরাটা জুড়েই তো T1 থাকে।
তো তোমার কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে। যদি কখনো এরকম তোমার এই জায়গায় তাপমাত্রা লেখা থাকে, তোমাকে বুঝে নিতে হবে এখানকার যে তাপমাত্রা তারা দেখাচ্ছে সেই তাপমাত্রা আসলে T1-এর কথাবার্তা তারা বলতেছে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এখানে যে তাপমাত্রা লেখা থাকে, মনে করো বললো কি 500 ডিগ্রি সেলসিয়াস, তোমাকে অবজেক্টিভে জিজ্ঞেস করলো এইখানে তাপমাত্রা কত, 500 ডিগ্রি সেলসিয়াসই হবে, কারণ তাপমাত্রা তো চেঞ্জ হয় না, কারণ সমুষ্ণ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে। তো আশা করি এইটুকু তুমি মনে রাখতেই পারবা। একটা পয়েন্ট গেল, যে তাহলে কী পয়েন্ট আমরা বুঝলাম, যে এ থেকে বিতে এই ধাপটার নাম সমুষ্ণ প্রসারণ, এবং এখানে কি হয়, চাপ আয়তনটা চেঞ্জ হয়ে যায় কিন্তু তাপমাত্রা কি সেম থাকে, এটা তোমাকে মনে রাখতে হবে। মনে রাখবো তুমি যে এই জায়গাটা, তার মানে এই জায়গাটায় তাপমাত্রা কত হলে T1, যদি কখন তোমার তাপমাত্রা যদি T1 দরকার হয় তুমি এখানে চলে আসবে আর কি, দেখবে এখানে লেখা আছে কিনা, আঁকা আছে কিনা, বলা আছে কিনা গেল। এবং আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, এই যে এ থেকে যে বিতে আমরা আসলাম, যেটা আমাদের সৃজনশীল অনেক বেশি আসে, যে এই টাইপটা অনেক বেশি আসে গ নম্বরে, যে এই যে এ থেকে যে বিতে আসলাম সমষ্ণ প্রসারণ, তারা জিজ্ঞেস করে এই সমষ্ণ প্রসারণের ফলে কৃতকাজ নির্ণয় করো। এই সমষ্ণ প্রসারণ যে ঘটলো, এ থেকে বিতে আসলাম, তাহলে এ হতে বিতে আসতে কাজ কত, এই কাজ জিজ্ঞেস করে। তো তুমি একটু লিখে রাখো এখানে যে সমষ্ণ প্রক্রিয়ার ফলে আমাদের যে কৃতকাজ হয়, যে প্রথম ধাপে যে কাজটা হইলো, সাপোজ আমি নাম দিলাম কি W1, তাহলে এই W1টা আমাদের কি হবে, তাহলে W1টা হবে কি, যে এরকম nRT1 ln V2 বাই হচ্ছে V1। এটা তোমাকে মনে রাখতে হবে যে আমাদের প্রথম ধাপে কৃতকাজ কত, এই যে আমাদের প্রথম ধাপে এই যে আমাদের কৃতকাজ W1 ইকুয়াল টু nRT1। T1 কেন দিলাম, কারণ এখানে আমার টেম্পারেচার কত T1, এই জন্য আমরা T1 দিছি, nRT1 ln V2 বাই V1। এই যে আমাদের V2 আছে, এই যে আমাদের V1 আছে, অর্থাৎ উপরে হচ্ছে শেষ আয়তন, নিচে হচ্ছে আদি আয়তন, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর কথা, তাহলে কী গেল, প্রথমে 4টা ধাপ আগে মনে রাখবো, তারপরে 1 নম্বর ধাপে আমাদের পড়াশোনা কী মনে রাখতে হবে। 1 নম্বর ধাপে প্রথমে আদি বিন্দুতে কী ছিল, P1 V1 T1 ছিল, কিন্তু বি বিন্দুতে এসে কী হয়েছে, P2 V2 T1ই হয়েছে, কারণ এখানে তাপমাত্রা চেঞ্জ হয় না। আশা করি মুখস্থ হয়ে গেছে। আর এখানে কাজ কত হবে, W = nRT1 ln V2 বাই V1। তো খেয়াল রাখতে হবে এখানে যে আর এর ভ্যালু কিন্তু অন্য কোনো কিছুই বসবে না এখানে। আর এর কোন মানটা বুঝে বলো, যেহেতু আমরা ওই যে কালকে তো বললাম যে nRT যখন সূত্র লিখি আমরা ln V2 বাই V1, তখন আর কিন্তু এই মানটাই বসে 8.314। কেন বসে তা বলছিলাম, তো খেয়াল রেখো আবারও। এবং প্রথম ধাপে কিন্তু তাপমাত্রা কত বসাবো আমরা, T1 এর তাপমাত্রাটা বসাবো অবশ্যই কেলভিন এককে। প্রথম ধাপ নিয়ে একটু কথা বলতে জানবা। এবার আমরা আসলে দ্বিতীয় ধাপের নাম কি, বি হতে সি। যখন বি হতে সিতে আসবো, বি হতে সি এর ধাপে কিন্তু নাম আছে, নামটা কি, রুদ্ধতাপীয় প্রসারণ। আগে বললাম রুদ্ধতাপীয় প্রসারণ। এবার দেখি আমাদের তাহলে কী জানতে হচ্ছে, যে কোন পয়েন্টে কী ভ্যালু আর কোন পয়েন্টে কাজ কত, এটা তোমাকে জানতে হবে। এটা গেল। এবার আসলে আমরা দেখি তাহলে কি, যে এই যে বি হতে সি 2 নম্বর যে ধাপ, তার নাম কি, রুদ্ধতাপীয় প্রসারণ। সেখানে দেখি আমরা সব পয়েন্টটাকে লক্ষ্য করি। পয়েন্টে কী হবে, P2 বাস্তবে দেখা যায় P2টা P3 হয়ে যায়, V2টা কি V3 হয়ে যায়, এবং T1টা চেঞ্জ হয়ে T2 হয়। কারণ এবার তো রুদ্ধতাপীয়, তাপমাত্রা স্থির থাকে বলা নাই, তাপমাত্রা চেঞ্জ হয়, তাপ আদান প্রদান হয় না, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হতে পারে। অর্থাৎ আমার বিতে ছিল হচ্ছে P2 V2 T1, এখানে হবে P3 V3 T2। এবং মনে রাখতে হবে এই ধাপটা কি, রুদ্ধতাপ। এবং এইখান থেকে গ নম্বর সৃজনশীলে গ নম্বরে খুব বেশি কোশ্চেন আসে। তো কী ধরনের কোশ্চেন আসে আমি তোমাকে দেখাচ্ছি, তার আগে আমরা আরও একটা জিনিস বের করি আগের মতোই। এই যে আমরা পাইলাম হচ্ছে কি, বি থেকে সিতে নামলাম, পয়েন্টে কী হয় সেটা বুঝলাম, কিন্তু কাজ কত সেটা এখনও বলি নাই। তার মানে এই যে 2 নম্বর যে ধাপ, এখানে যে W2টা পাবো আমরা, তাহলে সেই W2টা কত হবে, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে W2 বি হতে সিতে। তাহলে তখন সেই W2টা হবে কত আমাদের, এরকম nR ডিভাইডেড বাই গামা -1 T1 - T2। কালকেই বলছিলাম যখন আমরা এরকম রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কাজ করি, তখন আমাদের কাজটা কি আসে, যে W = nR ডিভাইডেড গামা -1 T1 - T2, যেখানে T1 মানে আদি তাপমাত্রা আর T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা। যখন আমরা গামা -1 দিয়ে লিখি, 1 দিয়ে লিখলে আমরা আগে লিখি আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা, এভাবে মনে রাখতে বলছিলাম তোমাদেরকে। তবে যদি আমি 1টাকে আগে এসে লিখি, 1 - গামা লিখি, তাহলে এখানেও T2 - T1কে উল্টা করে লিখতে হবে, এই একটা ব্যাপার বলছিলাম। তো nR ডিভাইডেড, তুমি এটাই মনে রাখো, গামা -1 T1 - T2, এবং এটা কোথায়, রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ। গামার মান কালকে বলছি 1.33, 1.40, 1.67, এগুলো হয় কখন কোনটা বসাবো বলা আছে, আর এর মানটা এইটাই হবে। আর T1 T2 অবশ্যই কিসে, কেলভিন এককে। তো ভালো কথা, তার মানে আমরা 2 নম্বরেও এইটুকু বুঝলাম কি যে 2 নম্বরে কোথায় কোন পয়েন্টে কি হয়, আর হচ্ছে কাজের সূত্র। সৃজনশীল আমরা একটু পরেই দেখব। যে হচ্ছে আমাদের কি বললাম, যে সি থেকে ডিতে এবার হবে 3 নম্বর ধাপটা, যার নাম হচ্ছে
সমষ্ণ সংকোচন। আগে বলছিলাম এটাও আমাদের সমষ্ণ, এটাও আমাদের সমষ্ণ, এই দুটো হচ্ছে সমষ্ণ আর এই দুটো রুদ্ধতাপীয়, কিন্তু এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। এবার এই ধাপে কী কী হবে আগের মতো দেখি। আমাদের এই ধাপের শুরুর পয়েন্টে ছিল হচ্ছে P3V3T2, যেহেতু সমষ্ণ, একটু আগে আমরা বললাম যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তার মানে যখন সি থেকে ডিতে আসবে এই প্রসেসটা জুড়ে, তখন দেখা যাবে কি এইখানকার যেই ভ্যালুগুলো P3 চাপটা চেঞ্জ হয়ে P4 হয়ে গেছে, আয়তনটা চেঞ্জ হয়ে V4 হয়ে গেছে, এবং তাপমাত্রা T2 চেঞ্জ হয় নাই, T2ই আছে। তার মানে এটাকে মনে রাখতে হবে ফার্স্ট অফ অল যে আমাদের এই যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তো এখানে তাপমাত্রা চেঞ্জ হবে না। তার মানে এই পুরাটুকু জুড়ে, এই পুরা অঞ্চল জুড়েই আমার তাপমাত্রা থাকবে কত? তাপমাত্রা থাকবে হচ্ছে T2। এটা তোমাকে মনে রাখতে হবে আগে। এবার তারপর হচ্ছে আমাদের এইখানে কৃত কাজ করতে হবে, যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ করতে হয় আগের মতোই W = nRT ln V2/V1, কিন্তু এখানকার জিনিসগুলো একটু আলাদা হয়ে গেছে, যে এখানকার তাপমাত্রা যেহেতু T2 না লিখে আমরা T2 লিখছি, কারণ কি এখানকার টেম্পারেচার সবসময় T2ই তো হয়, তাহলে T2 যেটা দ্বারা লেখা থাকবে সেটা আমরা বসাবো, অর্থাৎ nRT2 ln। এবার আমরা কি বলছিলাম, উপরে শেষ আয়তন নিচে আদি আয়তন, এখানে শেষ আয়তনটা কত? শেষ আয়তন তো V4, আর আমি তো এখান থেকে শুরু করছিলাম, আদি আয়তন কত? V3, তাহলে আমরা V4/V3 লিখতে পারি। এবং আরেকটা কথা, যে এইখানে যখন কাজটা বের করব, এই কাজটা বের করার পর কিন্তু মাইনাস আসতে পারে। যদি মাইনাস আসে, তার মানে কারণ কেন মাইনাস আসতে পারে? কারণ এটা সংকোচন, সমষ্ণ সংকোচন, আর সংকোচনে মাইনাস আসবে। তার মানে আমাদের এই 3 নম্বর ধাপে কাজের মানটা কিন্তু মাইনাস আসে, তো তখন ভয় পাওয়ার কিছু নাই, তো মাইনাস রেখে দেবো, পরে কী করতে হবে বলতেছি। এগুলো 3 নম্বর ধাপ। এবং আমি যদি একইভাবে ডি থেকে আবার এতে ফেরত যাই, যে 4 নম্বর ধাপ, 4 নম্বর ধাপের নাম জানি কি বলছিলাম, ওই যে এখানে লিখেছিলাম 4 নম্বর ধাপের নাম বলছিলাম আমরা রুদ্ধতাপীয় সংকোচন। তার মানে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে আবারও আগের মধ্যে চেঞ্জ হবে, ডি বিন্দুতে আমার ছিল P4V4T2, কিন্তু এইখানে আসার পর চেঞ্জ হয়ে গেছে P1V1T1, চেঞ্জ হয়েছে, সব কিছুই ঠিকঠাকই আছে। এবং লক্ষ্য করো যে আমাদের এখানে কাজের মানটা তাহলে কত হবে? আমরা একটু আগে শিখছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ বের করতে হয় কীভাবে, যে W = nR/Γ-1 T2 - T1। না এটা আমরা শিখছিলাম না, কিন্তু আমরা শিখছিলাম এটা না ভাই, যে nR ডিভাইডেড এই যে Γ-1, আমরা শিখছিলাম তো এইরকম যে T1 - T2 Γ-1 1 - 2। এখানে কিন্তু দেখো ভাইয়া Γ-1 T2 - T1 লিখছি, তো এখানে অনেকেরই কনফিউশন হয়, কনফিউশনের কিচ্ছু নাই। কারণ কি আমরা এখানে কি লিখছিলাম, nR ডিভাইডেড Γ-1 আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। এবার এখানে এই প্রসেস তুমি লক্ষ্য করো, আমি ডি থেকে শুরু করে এতে গেছি না, হ্যাঁ, তারপর আমার আদি বিন্দু ডি আর শেষ বিন্দু হচ্ছে এ, তাহলে ডিতে আমার তাপমাত্রা ছিল হচ্ছে T2, তাহলে আদি তাপমাত্রা T2 আর শেষ তাপমাত্রা কত? শেষ তাপমাত্রা T1। এই জন্য কিন্তু হয়েছে কি T2 - T1, আমি T2 - T1 লিখছি, তারপরে কিন্তু এখানে আমরা কোনো 1 - Γ লিখি নাই, তো এটা একটু নজরে রাখতে হবে। অর্থাৎ আমরা যেটা পাইলাম মোট কথায়, কার্নোচক্র তোমার যে কথাগুলো বিশেষ করে মনে রাখতে হবে, যে কার্নোচক্রে এই যে আমাদের 4টা পয়েন্টে কী ছিল। প্রথমে ছিল হচ্ছে P1V1T1, পরে এই থেকে যখন বিতে আসলো হলো কত? P2V2T1, খালি তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তখন এই পুরো প্রসেস জুড়েই তাপমাত্রা T1ই থাকবে। এবার বি থেকে যখন আমরা সিতে আসলাম, এবং বসিম ধাপের নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এবং এখানে সব কিছু চেঞ্জ হয়, P2টা চেঞ্জ হয় P3 হয়, V2 চেঞ্জ হয়ে V3 হয়, T1টাও চেঞ্জ হয় T2 হয়। এবার সিএতে যখন ডিতে আসলাম আমরা, তখন দেখলাম কি আমরা বলছিলাম কি সমষ্ণ সংকোচনে তাপমাত্রা চেঞ্জ হয় না, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় না, তাহলে P3টা চেঞ্জ হয়ে P4 হইলো, V4 হইলো, কিন্তু T2ই থাকবে, চেঞ্জ হবে না। একইভাবে ডি থেকে যখন এতে আসবো আমরা, এটা রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে আবারও তো সব কিছু চেঞ্জ হবে। দেখো P4টা P1 হয়ে গেছে, V4টা V1 হয়ে গেছে, T2টাও চেঞ্জ হয়ে T1 হয়ে গেছে, আবার আদি অবস্থায় ফিরে আসতে পারলো। এবং এই চক্রের মাধ্যমে আমরা কিন্তু 4 জায়গায় 4টা কাজ পেলাম। এখানে পাইছিলাম আমরা W1, এখানে পেলাম W2, এখানে W3, আর এখানে W4। এই যে 4টা ধাপে আমরা 4 জায়গায় কাজ পেলাম। যদি কখনো আমাদেরকে জিজ্ঞেস করে যে কার্নোচক্রের প্রতি ধাপে মোট কৃত কাজ নির্ণয় করো, যদি কখনো এরকম জিজ্ঞেস করে যে কার্নোচক্রের প্রতি ধাপে মোট কৃত কাজ নির্ণয় করো, তখন আমরা এরকম লিখবো যে প্রতি চক্রে কাজ। তো এটা তোমাকে এক্সট্রা করে মনে রাখতে হবে যে প্রতি চক্রে কাজ, যে কার্নোচক্রের প্রতি চক্রে মানে কি, আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডি, আবার এ, মানে আমি একটা রাউন্ড এরকম দিয়ে আসলাম, এরকম ঘোরার ফলে, একটা চক্র ঘোরার ফলে মোট কাজ কত। তাহলে বুঝতে পারছো মোট কাজ আমি বড় হাতে W লিখলাম, তাহলে কী হবে, সবগুলো যোগফল হবে W1 যোগ W2 যোগ W3 যোগ হচ্ছে কত? W4। তার মানে আমাদের কিন্তু এই 4টা জিনিস আসতে পারে। তার মানে এই 4টা জিনিস যোগ করে দিই, তাহলে আমি পাই যাবো কি মোট কাজ। আরও একটা ইনফরমেশন বলে রাখি, এই যে আমাদের যে চক্রটা, এই চক্রটা থেকে যে আমি দেখো একটা এরিয়া পাইছি, যদি এই এরিয়াটা যদি আমি ক্ষেত্রফল বের করি, সাপোজ আমাকে বলে দিল যে এই এরিয়াটা যেটা আছে সেই এরিয়াটুকুর ক্ষেত্রফল হচ্ছে 100, তার মানে এই এরিয়াটুকুর ক্ষেত্রফল যেটা, আর এই যে মোট কাজ যে বের করলাম সেই মোট কাজ কিন্তু একই। তাহলে A B C D A,
তাহলে আমাদের ABCD নিয়ে যে ক্ষেত্রফলটা ABCD এটার যে ক্ষেত্রফল সেটাই কিন্তু আমাদের আসলে কী বলতো কৃতকাজ। তার মানে এইটুকু কথা তোমাকে মনে রাখতে হবে। এবার আসতে হবে আমরা এন্ট্রপি ব্যাপারটা দেখে ফেলি। তো এন্ট্রপি থেকে আমার যে কথাগুলো পয়েন্টগুলো মনে রাখতে হবে আমি একটু দ্রুত মনে করে দিচ্ছি তোমাকে। দেখো, তো প্রথম কথা এন্ট্রপি বলতে আমরা কি বুঝতাম? এন্ট্রপি বলতে বুঝতাম হচ্ছে কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণটা, অর্থাৎ এন্ট্রপি বলতে বোঝায় যে সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপক যে একটা ভৌত রাশি সেটাকে আমরা বলি এন্ট্রপি, অথবা অন্যভাবে বলি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এন্ট্রপি। তোমাকে যে পয়েন্টগুলো মনে রাখতে স্পষ্ট করে তুমি একটু শুনে রাখো, বা তুমি চাইলে খাতায় লিখে রাখতে পারো পয়েন্টগুলো, আমি লিখতেছি না। যে এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপক, অবজেক্টিভেও আসে। এন্ট্রপি হচ্ছে যেটা এমন একটা ভৌত রাশি যেটা কিনা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে। আর এন্ট্রপিকে আমরা লিখি হচ্ছে কীভাবে, যে এন্ট্রপি তো মাপি না আমরা, এন্ট্রপির পরিবর্তন মাপি। এন্ট্রপির পরিবর্তন ডেল এস দ্বারা লেখা হয়। ডেল এস ইকুয়াল টু হচ্ছে এরকম আমাদের যে dQ/T বা হচ্ছে ডেল Q/T। এন্ট্রপি হচ্ছে ডেল এস সমান এন্ট্রপি পরিবর্তন ডেল এস সমান dQ/T। এবং আমাদের এটার একক কী হইতো এন্ট্রপির ক্ষেত্রে? এন্ট্রপির একক লিখতাম আমরা যে একক হচ্ছে জুল পার কেলভিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। এন্ট্রপির একক কেন জানি বারবার বিভিন্ন পরীক্ষায় দেয়, তো মনে রাখবা এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। এন্ট্রপি হচ্ছে জুল পার কেলভিন। এবং আমরা এই এন্ট্রপি যে ডেল এস সমান dQ/T লিখলাম, এখানে আমরা আরও কয়েকটা কথাবার্তা লিখতে পারি, সেটা আমরা লিখে রাখি, পরে আমরা আলোচনা করব। তো এই এন্ট্রপি পরিবর্তন সমান আরও লেখা যায়, সেটা হচ্ছে যে mLF/T। এন্ট্রপি পরিবর্তন সমান আরও লেখা যায় হচ্ছে ডেল এস ইকুয়াল টু mLV/T। এই এন্ট্রপি পরিবর্তন সমান আরও একটা সূত্র লেখা যায়, এন্ট্রপি পরিবর্তন MS ln সেটা হচ্ছে T2/T1। এন্ট্রপি নিয়ে আমাদের এই চারটা ইনফরমেশন যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। তো অঙ্ক কীভাবে করব, কী চাবে সেটা আমি তোমাকে দেখাবো। তার আগে পরিচয়গুলো তোমাকে আমি একটু মনে করাই দিই। প্রথম কথা, এটা এন্ট্রপির বেসিক সংজ্ঞা ছিল যে ডেল এস সমান dQ/T, অর্থাৎ তাপ শক্তির পরিবর্তন ডিভাইড বাই সময় না তাপমাত্রা, সরি। তো dQ মানে ছিল তাপের পরিবর্তন, dQ তাপ শক্তির পরিবর্তন। আর বড় হাতের টি মানে হচ্ছে কি আমাদের যে টেম্পারেচার বা তাপমাত্রা, অবশ্যই কেলভিন এককে হবে। আর এই ডেল এস সমান আবার কি লেখা যায়? mLF/T লেখা যায়, আবার mLV/Tও লেখা যায়। এবং এই দুটো স্পেশাল কেস, কখন কোনটা ব্যবহার করব আমি লিখে দিচ্ছি সাইডে, তুমি লিখে রাখবা। অঙ্ক করলেই তুমি বুঝতে পারো যে কখন কোনটা ব্যবহার করতেছি। যদি এই মানটা আমরা শুধুমাত্র তখনই ব্যবহার করব যখন আমাদেরকে বলবে এরকম যে 0 ডিগ্রির বরফ, যদি কখনো বলে যে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি বানাও, যে আমাকে এরকম কখনো আমার সামনে চলে আসে যে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে হলে, মনে করো তোমার কাছে একটা বরফ আছে, যে বরফের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি একটা বরফ আছে, তুমি এটাকে এখন তাপ দিচ্ছ, তাপ দিয়ে তুমি এটা গলায় কী বানায় ফেলবা? এই যে 0 ডিগ্রি পানি বানায় ফেললা। এই যে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি যে বানালো, একটা প্রসেস তো হইলো, তাই না? এই প্রসেসে বা এইখানে এন্ট্রপির পরিবর্তন কতটুকু হয়েছে এই যে এই সিস্টেমে, এখানে আমি 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানি বানিয়ে ফেললাম। তো এখানে এন্ট্রপি পরিবর্তন কত হয়েছে? যখনই আমার এই কেসটা আসবে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, তখন শুধুমাত্র এই সূত্রটাই হবে ডেল এস সমান mLF/T। আর তাহলে mLF এর মধ্যে আমাদের কোনটা মানে কি? m মান হচ্ছে ভর। কার ভর? ওই যে বরফের ভর, কারণ বরফটা গলিত পানি হয়েছে, বরফের ভর যা হবে পানির ভরটা তাই হবে, তাহলে হচ্ছে বরফের ভর। আর টি তো তাপমাত্রা, কত তাপমাত্রা বলো তো? তাপমাত্রা একটা আছে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি মানে কত? 273। তার মানে এখানে টি এর মান হবে কিন্তু 273। আর LF, তো LF এর মানটা আমরা নিচে লিখে রাখবো। LF মানে আমরা কি বোঝাই? LF কিন্তু একটা জিনিস, এল নিচে ছোটো করে F, তো এটা আমরা বোঝাই কি যে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। LF দ্বারা বোঝায় বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে এই বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপটা তুমি চাইলে একটু মুখস্থ রাখতে পারো অবজেক্টিভের জন্য, এবং আমাদের কিন্তু সৃজনশীলে মোটামুটি অনেক সময় দিয়েই দেয়, নাও দিতে পারে, তো এর মুখস্থ রাখবা। এটা হচ্ছে 336000। আমাদের হচ্ছে LF এর মানে, LF এর বাংলাটা কি ছিল জানি? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এবং আরেকটা জিনিস হচ্ছে LV। এই LVটাকে আমরা এভাবে লিখি যে LV মানে কি? বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। LF মানে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, LV মানে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপটা কত সেটা আমরা 19 পড়ছিলাম, তাই না? যে 2268 3টা 0, অর্থাৎ 22,68,000। তো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে আমরা এই চারটা সূত্র মনে রাখবো আগে, যে ডেল এস সমান dQ/T, এটা বেসিক সূত্র, এইখান থেকে সবগুলো আসছে। DQ এর জায়গায় আমরা mLF বসাইছি, mLV বসাইছি, আরেকবার লন চলে আসছে। কখন কোনটা ব্যবহার করব অলরেডি একটা তো বললামই। যদি কখন দেখি যে আমাদের 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, শুধুমাত্র এই বিশেষ কেজেই এইটা ব্যবহার করব, অন্য কোনো সময় ব্যবহার করা যাবে না।
এবং এইটাও এরকম একটা বিশেষ কেজি ব্যবহার করি আমরা mLv/T। এলভি মানে কি বললাম, বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ। তো বাষ্পীভবন কখন ঘটে? 100 ডিগ্রি সেলসিয়াসে। তা আমরা যখন দেখব 100 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে যখন আমাদের পরিণত হবে কিসে? 100 ডিগ্রির বাষ্পে। তার মানে আমি যদি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে আমি যদি আরও তাপ দিয়ে থাকি, তাহলে কী হবে? সেটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে। তো তখন যে এন্ট্রপির পরিবর্তনটা হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিটা যখন সম্পূর্ণ 100 ডিগ্রি বাষ্পটা হয়ে যাবে, তখন যেই এন্ট্রপির পরিবর্তনটা হবে, তো সেই এন্ট্রপির পরিবর্তনটা কত? তো চাইলে আমরা এইভাবে বের করতে পারি। কীভাবে? এই যে তখন লিখবো আমরা mLv/T, যেখানে m মানে তো সেই পানির ভর, LV মানে তো সেই যে মুখস্থ মানটা বসাবো, আর T হচ্ছে তাপমাত্রা। আর তাপমাত্রা কত হবে? এখানে তাপমাত্রা একটাই আছে, তাই না? তাপমাত্রা একাধিক নেই, 100। তাহলে 100 বসাবো কিন্তু কেলভিনে, তাহলে কত আসবে? 273 যোগ 100 মানে কত? 373। তার মানে এই দুইটা সূত্র কিন্তু ফিক্সড। যখন 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে, তখন এটা হবে। 0 ডিগ্রি পানি 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প হলে এটা হবে আর কি। দেখলে কিন্তু অবজেক্টিভে খুব বেশি দেয়। কীরকম অবজেক্টিভ তোমাকে দিতে পারে? একটা আমরা এক্সাম্পলও দেখে ফেলি। তো অবজেক্ট তোমাকে বলতে পারে এরকম যে আমার কাছে কী আছে? 10 গ্রাম পানি আছে। বললো কি 10 গ্রাম ভরের 100 ডিগ্রির পানিকে 10 গ্রাম ভরের 100 ডিগ্রির পানিকে আমরা কিসে পরিণত করতে চাই? 10 গ্রাম ভরের 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির, অথবা শুধু বলতে পারি যে বাষ্পে পরিণত করতে। কারণ ওরা জানেই যে আমরা এটা বুঝি যে বাষ্প মানে কত? 100 ডিগ্রি বাষ্পে হবে। তো 10 গ্রাম ভরের 100 ডিগ্রি পানিকে বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করে। যে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। যখনই আমরা দেখতে পেলাম 100 ডিগ্রির পানিটা 100 ডিগ্রি বাষ্পে পরিণত হবে, 100 ডিগ্রি পানিটা 100 ডিগ্রি বাষ্পে, তখনই আমরা কী করব? তো একটাই তো ধাপ, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প সরাসরি মিলে গেছে না? 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প। তো তখন আমরা এলভি সূত্রটাই ব্যবহার করব। লিখব কত? যে mLv/T। এবং অবশ্যই খুব খেয়াল করে মানগুলো ঠিকঠাক বসাইতে হবে। এম মানে একটু গ্রামে দেওয়া, কেজিতে বসাইতে হবে। সব কিছু আমরা কিসে বসাবো? SI একক। তাহলে এম মানটা 10 গ্রাম, তাহলে 10কে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 10⁻³ দিয়ে গুণ করলাম। এলভি এর মানটা আমাদের মুখস্থ 2268 3টা শূন্য। আর টি এর মানটা কত? 100 ডিগ্রি 273 যোগ করলে আসবে কত? আমাদের 373 একক কিন্তু চলে আসবে জুল পার কেলভিন। তার মানে এরকম কিন্তু অবজেক্টিভে চলে আসে। যদি একটা ধাপ যখন তোমাকে করতে দিবে, তার মানে অবজেক্টিভ আসবে, যেটা খুবই সহজ এবং খুবই ছোট হয়। সেম একইভাবে তুমি যদি বলতো 10 গ্রাম ভরের 100 ডিগ্রি না বলে তোমাকে বলতো কি 0 ডিগ্রি পানিকে, 0 ডিগ্রি পানি তো আমরা পরে বলি, যদি বরফ বলি আগে, তাই বললাম 0 ডিগ্রির বরফকে পানিতে পরিণত করতে, 0 ডিগ্রির পানিতে পরিণত করতে। তাহলে তুমি বুঝতে পারছো 10 গ্রাম ভরের 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি। তাহলে এই যে এই কেসটা 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি mLf। তখন সূত্র আমরা লিখতাম mLf/T, মান সবগুলো ঠিকঠাক বসাইতাম, LF এর মান বসাইতাম, একইভাবে চলে আসতো। তো আমাদের এইটুকু কিন্তু খেয়াল রাখতে হবে যে এই দুইটা সূত্র কিন্তু ফিক্সড। শুধুমাত্র এই দুইটা কেজেই এই দুইটা সূত্র ব্যবহার করা যাবে, অন্য কোনো সময় এন্ট্রপির ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা যাবে না। শুধুমাত্র এই দুইটা স্পেশাল কেজে আমরা ব্যবহার করব। আর বাকি কখন কোনগুলো ব্যবহার করবো সেটাও আমি বলতেছি। তাহলে দুইটা তো হয়ে গেল, mLf কখন করব আর mLv কখন করব। mLf কখন, mLf/T কখন? 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি। তারপরে mLv/T কখন? 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প। তাহলে বাষ্প নিয়ে বললে ওই ভিএরটা ভ্যাপার, যেহেতু এটা করব। আর তোমাদের বেসিক সূত্র ds = dq/T। যখন dq দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, তখন আমরা এটা ব্যবহার করবো। তার মানে অবজেক্টিভ আমাদের আসতে পারে কিন্তু, এবং এটা আমাদের কাজে লাগবে। এটা ভালো করে মনে রাখবো, dq/T মেইন সূত্র। আমাদের বাকি থাকলো হচ্ছে আরও একটা, LF LVটা মুখস্থ রাখবো। বাকি থাকলো আরও একটা সূত্র, যে ∇S = হচ্ছে ms ln T2/T1। তার মানে আমরা এই এন্ট্রপির পরিবর্তনটা কখন বের করব? যখন দেখব যে আমাদের এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে কোনো একটা দশায় বা কোনো একটা প্রক্রিয়াতে তাপমাত্রা চেঞ্জ হয়েছে। এতক্ষণ লক্ষ্য করছিলা 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি, পরে বলতেছিল তারা যে 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্প। দেখো 0 0 100 100 চেঞ্জ হচ্ছিল না, কিন্তু তাপমাত্রা সেম থাকতেছিল, কিন্তু দশাটা চেঞ্জ হচ্ছিল। বরফটা পানি হচ্ছিল, পানিটা বাষ্প হচ্ছিল, দশা চেঞ্জ হচ্ছিল। তখন সেই ক্ষেত্রে আমি বললামই যে এক্ষেত্রে আমরা LF-এরটা ব্যবহার করতাম, এক্ষেত্রে আমরা LV-এরটা ব্যবহার করতাম। কিন্তু যখন এরকম তাপমাত্রা চেঞ্জড হয়ে যাবে, তখন আমরা কোনটা ব্যবহার করবো? লনেরটা ব্যবহার করবো। দেখো লনের সূত্রের মধ্যে কী কী আছে পরিচয়গুলো দেখে নাও আগে। ∇S = ms ln T2/T1, যেখানে আমাদের T1টা হচ্ছে আদি তাপমাত্রা, T2 হচ্ছে কি শেষ তাপমাত্রা। তোমাকে যদি বলে যে 20 ডিগ্রির পানি, আমার কাছে আছে হচ্ছে 20 ডিগ্রির পানি, 20 ডিগ্রির পানিকে 80 ডিগ্রির পানিতে পরিণত করতে চাই আমি, তাহলে অবশ্যই এন্ট্রপির পরিবর্তন ঘটবে। কত ঘটবে? 20 ডিগ্রির পানিকে আমি তাপ দিয়ে তাপমাত্রা আমি 80 ডিগ্রি বানিয়ে ফেলতে যাচ্ছি। তা বুঝতে পারছো, দেখো 20 ডিগ্রি ছিল এবং হচ্ছে 80 ডিগ্রি হয়ে গেছে। তখন কিন্তু আমরা কী করবো? এই লনের সূত্র ব্যবহার করবো। তাপমাত্রা চেঞ্জ যেহেতু, বুঝতে পারতেছো, তার মানে আমরা এইভাবে মনে রাখি।
আগের দুইটা ছিল এলএফ এবং এলভিটা, সেটা হচ্ছে সুপ্ত তাপ। এই সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা এলএফ বা এলভিটা ব্যবহার করি যখন যেটা দরকার হবে। আর যখন আপেক্ষিক তাপমাত্রা চেঞ্জ হবে, এই যে তখন আমরা ব্যবহার করি লনেরটা। যখন তাপমাত্রা চেঞ্জ হবে লনেরটা, তখন লিখি আমরা এমএস লন T2/T1। অবশ্যই কেলভিনেই বসাইতে হবে, অবশ্যই কেলভিনে। আর T1টা কি আদি তাপমাত্রা, T2 হচ্ছে শেষ তাপমাত্রা। আর লন তো ফাংশন আমাদের ক্যালকুলেটরে বসাই দিব। এস মানে কি, এখানকার এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, এখানকার এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ। আমরা 9 10-এ পড়ছিলাম আপেক্ষিক তাপ, মনে আছে? তো আমি তাও মানগুলো একটু মনে করাই দিই। কিন্তু এটা কিন্তু বলে দিবে না, তোমাকে মুখস্থ বসাইতে হবে যে পানির আপেক্ষিক তাপ কি বসাইতে আমরা 4200 মনে পড়ে। এবং শুনুন বরফ বলবে, বরফ নিয়ে কাজ করতে হবে। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100, এই দুটো মনে রাখবা। পানিরটা তোমরা সবাই ভালো মনে থাকে, আর বরফেরটাও আমাদের ভালো মনে রাখতে হবে এই চ্যাপ্টারের জন্য। তাহলে পানির আপেক্ষিক তাপ 4200, বরফেরটা হচ্ছে 2100, এটা মনে রাখবো। এম মানে তো আগের মতোই ভর, পানির ভর 10 গ্রাম 20 গ্রাম যা বলবে কেজিতে নিয়ে নিতে হবে আমাকে। তাহলে এমএস লন T2/T1। তবে এই জায়গাটায় একটু সতর্ক থাকতে হবে যে আমরা লনেরটা তাপমাত্রা চেঞ্জ দেখলে লনেরটা বসাবো না। তোমাকে কিন্তু এরকম বললাম কি যে 0 ডিগ্রির বরফ, সাপোজ তোমাকে বললাম আমি কি 0 ডিগ্রি হচ্ছে বরফ, বললাম 0 ডিগ্রির বরফকে 80 ডিগ্রির পানিতে পরিণত করতে, 0 ডিগ্রির বরফকে 80 ডিগ্রির পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। এবার কিন্তু আমার মনে হচ্ছে ভাইয়া এই যে হ্যাঁ 0 থেকে 80 তাপমাত্রা চেঞ্জ, লনেরটা বসাবো, কিন্তু সাবধান। আগের বার কী ছিল মনে আছে যে পানি তার মানে দশা কিন্তু সেম। এবার কিন্তু দেখো তাপমাত্রাও আলাদা কিন্তু দশাও আলাদা। এবার কিন্তু এক ধাপে যাওয়া যাবে না, বাস্তবে যে আসলে হয় না এরকম, এক ধাপে হয় না। তো তোমাকে খেয়াল রাখতে হবে যখনই দেখবা তুমি এরকম দশা 1 বললো 0 ডিগ্রির পানি, যদি 0 ডিগ্রি পানি বলতো তাহলে ঠিক আছে, হ্যাঁ 0 ডিগ্রির পানি, যে 80 ডিগ্রির পানি মানে দশা 1। যখন দশা 1 এবং তাপমাত্রা আলাদা তখন তুমি ডিরেক্ট লিখতে পারবা এমএস লন T2/T1। কথা বোঝাইতে পারছি কিনা? যখন দশা 1 পানি দুটো সেম দশা, বাষ্প সেম দশা, বরফ সেম দশা, যখন এরকম সেম দশা থাকবে, একই দশা থাকবে এবং তাপমাত্রা আলাদা, তখন আমরা লনেরটা ডাইরেক্ট বসাই ফেলবো একদম, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন ভাই যদি আমাদের এরকম দশা আলাদাই দিয়ে দেয়, তো হ্যাঁ দেখে আসো, আমরা একটা অঙ্ক দেখি যে আমাদের যদি এরকম দশা আলাদা তাহলে কী করতে হবে। বাস্তবে যখন আমি 0 ডিগ্রি বরফকে তাপ দিব, সেটা এখন ডাইরেক্ট 80 ডিগ্রি পানিতে পরিণত হবে না। যেটা দেখা যাবে 0 ডিগ্রি পানিকে তাপ দিলে সেটা আগে আস্তে আস্তে 0 ডিগ্রি পানিতে পরিণত হবে, 0 ডিগ্রি বরফটাকে গলে 0 ডিগ্রি পানি হবে। তার মানে এইখান থেকে ডাইরেক্ট যাওয়ার আগে আমরা কী করতে হবে, 0 ডিগ্রি বরফটাকে এরকম হয়ে নেবে, 0 ডিগ্রি পানি হয়ে নেবে, তারপরে 0 ডিগ্রি পানি থেকে ডাইরেক্ট 80 ডিগ্রি পানি যেতে পারবে। তাহলে দেখো বরফ থেকে পানি, তাহলে এখানে কি একটা ধাপ হয়ে গেল না আরেকটা? ওই যে আমরা শিখছিলাম এলএফ দিয়ে সূত্রটা, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, তাহলে এখানে এক ধাপে আগে এন্ট্রপি বের করতে হবে। তারপরে 0 ডিগ্রি পানি থেকে 80 ডিগ্রি পানি সেম দশা কিন্তু আবার তাপমাত্রা আলাদা, লনেরটা ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করে আমরা কি আরেকটা এন্ট্রপি বের করবো, ΔS2 পদ্ধতিটা যোগ করতে হবে। তো আমি বুঝবো কীভাবে ভাইয়া যে কখন চেঞ্জ হবে না? এই জন্য তোমার একটা আমি ফ্লো চার্ট লিখে দিচ্ছি, তুমি মনে রাখো। তাহলে তোমাকে যেভাবেই দিক তুমি নিজেই বুঝতে পারবো যে কখন আমি 1 ধাপে করবো, 2 ধাপে করবো, এবং এটা বোঝা জরুরি, এবং এভাবেই কিন্তু সৃজনশীল আসবে। তো দেখো আমি একটু দেখাই দিচ্ছি ফ্লো চার্টটা। এটা মোটামুটি সবাই জানো, আগেও তোমাদের আইডিয়া এখান থেকে আসে। তো তুমি আগে মনে রাখবো যে মাইনাস থেকে শুরু করি আমরা, মনে করো বরফ যেহেতু, তো বরফ তো মাইনাস থেকে শুরু হবে। তো সাপোজ মনে করি মাইনাসের দিকে আসলে কত -15, তো আমরা একটা অঙ্কই করে ফেলি, একটা ডিরেক্ট আমরা অঙ্ক করি, এবং এই বড় অঙ্কটা করলে আমাদের যে কোনো সৃজনশীল আমাদের পারা সম্ভব। কারণ সৃজনশীল এত বড় দিবে না, মাঝখান থেকে দিবে, তো পুরোটা পারলে তো মাঝখানটুকু পারবই। তো সাপোজ আমাকে বললো যে -15 ডিগ্রির বরফ, -15 ডিগ্রি তো পানির হবে না, তাই -15 ডিগ্রির বরফকে আমি কিসে পরিণত করতে চাই? -15 ডিগ্রি বরফকে আমরা পরিণত করতে চাই হচ্ছে কি 100 ডিগ্রির বাষ্প। ডাইরেক্ট আমরা আসলাম যে 100 ডিগ্রির বাষ্পে পরিণত করতে চাই। তাহলে উদ্দেশ্য বুঝতে পারছো? আমাদের বরফ আছে আমাদের কাছে একটা, ওটাকে তাপ দিয়ে আস্তে আস্তে বাষ্পে নিয়ে যাব। তোমরা যদি এরকম চিন্তা করতে ভাই এই যে হ্যাঁ তাপমাত্রা চেঞ্জ থাকলে লন বসাইতে হয়, লনেরটা বসাইলে কিন্তু আর অ্যান্সার আসতো না, ঠিক অ্যান্সার আসতো না। কেন? লক্ষ্য করো, এই যে আমাদের বরফ, এটা যে দশা, এটা কি সেই একই দশায় আছে? না, একই দশায় নাই। যেহেতু ভিন্ন দশা, তাহলে ধাপে ধাপে যাইতে হবে। তাহলে আমরা -15 ডিগ্রি বরফ, তাহলে আমি যখনই বাস্তবে -15 ডিগ্রি বরফকে তাপ দিব, দেখা যাবে কি সেটা তাপ অ্যাবজর্ব করবে, তাপ অ্যাবজর্ব করে মানে এরকম তাপমাত্রা বাড়তে থাকবে। -15 ডিগ্রি, তাহলে তাপ দিলে -14, -13, -11 এরকম করে আস্তে তাপমাত্রা বাড়তে -1 0। যখনই 0 ডিগ্রি বরফ হয়ে যাবে, সেটা যখনই 0 ডিগ্রি বরফে পৌঁছায় যাবে, তখনই দেখা যাবে কি যে এইটার তাপমাত্রা আগে যেরকম শূন্য মতো বাড়তেছিল, -15, -14, -13 তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে প্রতি সেকেন্ডেই,
এখন দেখা যাচ্ছে বাড়বে না, কী হবে 0 0 0 0 0 অনেকক্ষণ ধরে 0 থাকবে। কারণ এই যে 0 ডিগ্রি বরফটা এরা যেটা করে, এই 0 ডিগ্রি বরফটা সম্পূর্ণ আগে গলে, এই 0 ডিগ্রি বরফটা আগে সম্পূর্ণ গলে কী হয়, সেটা আগে সম্পূর্ণ পানিতে পরিণত হয়, 0 ডিগ্রির পানিতে আগে সে পরিণত হয়ে নেয়। তার মানে এখানে কিন্তু আমি অনেকক্ষণ যাবো তাপ দিছি কিন্তু তাপমাত্রা বাড়ে নাই, এই জন্য আমরা বলি কি সুপ্ত তাপ। তার মানে মাইনাস থেকে যদি তাপ দিলে সে আগে যেখানেই থাকুক, মাইনাস যদি 115 থাকে তাও সে আগে 0 ডিগ্রি বরফে থামবে। তার মানে একটা ধাপ, এর স্টেশনেও তো মনে রাখবা যে আমাদের যখন মাইনাস 115 215 যাই দিক, মাইনাস যেখানেই থাকে আমি তাপ দিলে সে আগে কোথায় এসে থামবে, 0 ডিগ্রি বরফ এসে থামবে এক ধাপের, কিন্তু সরাসরি এক ধাপে আসতে পারবে, সরাসরি 0 ডিগ্রি পানি যেতে পারবে না, 0 ডিগ্রি বরফ এসে থামতে হবে। আমি সামনে যদি আরও আগাইতে চাই তাহলে 0 ডিগ্রি বরফটা আগে তাপ গ্রহণ করে 0 ডিগ্রি পানি হয়ে নেবে। যদি এরপর আরও আগাইতে চাই 0 ডিগ্রির পানিটা আস্তে আস্তে কী হবে, 0 ডিগ্রি পানিটা আস্তে আস্তে কী হবে যে 100 ডিগ্রির পানিতে হইতে পারবে সরাসরি, সে হাইস্ট 100 ডিগ্রির পানি পর্যন্ত যেতে পারবে আর কি, সে সরাসরি কিন্তু বাষ্পে যেতে পারবে না। তা দেখো পানি থেকে পানি পর্যন্ত যেতে পারতেছে হাইস্ট এই পর্যন্ত। এরপর যদি আমি আরও যেতে চাই তাহলে এখন 100 ডিগ্রি পানিটা অনেকক্ষণ ধরে তাপ গ্রহণ করে এখন সে বাষ্পে পরিণত হতে পারবে। তার মানে লক্ষ্য করো এই যে -15 রাখি মনে করো, তো মাইনাস যেখান থেকে শুরু করি আমরা, এখান থেকে যদি আমি এইখানে আসতে চাই এক ধাপে আসতে পারো না, ধাপে ধাপে আসতে হবে। তুমি প্রসেসটা মনে রাখো, বরফের আমি যেখানেই থাকি আমি ওকে তাপ দিলে সে সরাসরি 0 ডিগ্রি বরফে পরিণত হতে পারবে। এবং তখন এবার লক্ষ্য করো আমাদের কিন্তু বরফ আছে, এখানেও বরফ আছে, বরফ এবং তাপমাত্রা চেঞ্জ। তখন এইখানে যদি এন্ট্রপি বের করতে হয় কোন সূত্র হবে, লনেরটা হবে ms ln T2/T1, কিন্তু এখানে এম যে বসাবো, এম তো কেজিতে বসাবো, এস কত বসাবো, এস কিন্তু বরফেরটা বসাবো, কারণ আমি কাজ করতেছি বরফ নিয়ে, এই যে বরফ। তো এইটুকু বেসিক জিনিস খেয়াল রাখবা, অঙ্ক করে দেখাবো। লন তো লনই, আর T2/T1 এই যে আমাদের T1 আদি তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা 0, অবশ্যই কেলভিনে বসাবো। তারপর যখন আমি আরও সামনের ধাপে যাবো সেই সামনে ধাপে কী হবে, যে 0 ডিগ্রি বরফটা 0 ডিগ্রি পানিতে পরিণত হবে। এবং এখানে তো সূত্র ফিক্সড ছিল, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হলে কী হইতো, ওই যে mLF/T এর সূত্রটা হইতো আর কি, তখন আমরা এই সূত্র লিখবো। এবার যখন আমি 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানিতে যাব তখন কী হবে, আবার দেখো তাপমাত্রা আলাদা কিন্তু দশা সেম, তাহলে তখন আমরা কী লিখবো, আমরা লনেরটা লিখবো যে ms ln T2/T1, যেখানে T1 0, T2 কত 100, আর এস কত হবে, এবার এখানে তো বরফের এস হয়েছিল 2100, এবার কিন্তু পানি নিয়ে কাজ করতেছি, এসটা কিন্তু হবে পানির 4200, খেয়াল রেখো। আরও এক ধাপ যেতে চাই 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, তখন কী হবে, যে এলভিটা সূত্র শিখছিলাম আমরা mLV/T, তার মানে এখানে 4টা ধাপই আছে কিন্তু। তার মানে আমি এই 4টা ধাপই দেখাই দিলাম, তুমি এই ফ্লোটা মনে রেখো আর কি। আমি যেখানেই থাকি মনে করো তোমাকে বললো কি -15 ডিগ্রি বরফ থেকে 2 ডিগ্রির পানি, তাহলে তুমি কী করতে হবে, -15 ডিগ্রিতে আসি আমি যেতে যেতে হাইস্ট যেতে পারবো কোন পর্যন্ত, 0 ডিগ্রি বরফ পর্যন্ত। আমাকে বলছে 2 ডিগ্রি পানি বানাইতে, তো 0 ডিগ্রি বরফ থেকে আমি যদি 2 ডিগ্রি পানি যাইতে চাই তাহলে কী করতে হবে, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি বানিয়ে নিতে হবে, তারপরে আমরা কি 1 ডিগ্রি 2 ডিগ্রির পানি যেতে পারবো। তাহলে কি এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ, এখানে আর একটা ধাপ হবে। এরকম ধাপে ধাপে সবগুলো ধাপে আমাকে এন্ট্রপি পরিবর্তন আলাদা আলাদা বের করে পরে সবগুলো যোগ করলে পাবো আমি কি মোট এন্ট্রপি। তুমি যখন মোট এন্ট্রপি জিজ্ঞেস করে যে এইখান থেকে ওইখানে যেতে চাই, সুতরাং এখন আমাদের মোট এন্ট্রপি কত, তো যখন এরকম মোট এন্ট্রপি জিজ্ঞেস করবে তখন আমরা যেটা করবো সবগুলো এরকম যোগ করে দেবো, যে মোট এন্ট্রপি আমাদের আসবে যে ∇S = যতগুলো আমার ধাপ করতে হবে, 1টা 2টা 3টা যতগুলো ধাপ হবে সেই ধাপগুলো যোগ করলে পাই যাবো কি মোট এন্ট্রপি। তো এই ফ্লোটা মনে রেখো, তোমার কিন্তু অনেক হেল্প হবে। তুমি যেখানেই থাকো তোমাকে যদি আমি এই দিক দিয়ে এই সামনে যাইতে হয়, এই স্টেশনগুলোর উপর যেতে হবে, তাহলে 0 ডিগ্রি বরফে থামতে হবে আগে। আমি আরও সামনে যেতে হলে 0 ডিগ্রি পানিতে থামতে হবে, তো 0 ডিগ্রি পানি থেকে 70 ডিগ্রি পানি 50 ডিগ্রি যাও সরাসরি যেতে পারবা, কিন্তু 100 ডিগ্রি পানির ওই পারে যেতে হলে আগে 100 ডিগ্রি পানিতে থামতে হবে। তো এইটুকু একবার বের করতে হবে, আরও এক ধাপে পরেরটুকু বের করতে হবে। আশা করি ধাপটা বুঝতে পারছো, আগে তো অবশ্যই করছিলাম। আর একটা এখান থেকে আমি এক্সট্রা জিনিস বলে দিই, পরীক্ষায় সৃজনশীলে দিয়ে দেয়, সেটা কি এন্ট্রপি না বের করতে বলে তারা বের করতে বলে কি যে আমি -15 ডিগ্রি বরফ থেকে 100 ডিগ্রি বাষ্পে বানাবো, এন্ট্রপির পরিবর্তন না, আমার দরকার তাপের পরিবর্তন কত। যদি কখনো জিজ্ঞেস করে এরকম তাপের পরিবর্তন, তাপ এবং তাপের পরিবর্তন কোথায় ছিল, 9-10 ছিল, বিশেষ করে আমাদের পরীক্ষা অনেক আসতো। তো এখনও কিন্তু যেহেতু সূত্র আমাদের চ্যাপ্টারের সাথে রিলেটেড বই কিন্তু দেখবা টেস্ট পেপারে কিন্তু কয়েক জায়গায় কিন্তু এটা দিয়ে আসছে। তো তাপ যদি কখন জিজ্ঞেস করে তখন কীভাবে করবা, আগের মতোই যে তখন ওরকম তাপ বের করতে হবে। এন্ট্রপি বললে তোমাদের সূত্র আছে, এন্ট্রপির ∇S সূত্র। তাপ বের করতে বলে তুমি মনে রাখবা কি, যেখানে দেখবে এরকম আপেক্ষিক তাপ লনের সূত্রটা বসতো, মানে তাপমাত্রা চেঞ্জ, সেইখানে তাপ শক্তি হয় হচ্ছে কত আমাদের Q = ms del θ।
এম মানে হচ্ছে ভর, এস মানে বরফের আপেক্ষিক তাপ বা পানি থাকলে পানির আপেক্ষিক তাপ, ডেল থিটা মানে কি আবারও পরিবর্তন। এই যে 15 থেকে আমরা কি 0 বাদ দিয়ে দিব, তার মানে 0 আর 15 ডিগ্রি বরফের তাপমাত্রা পার্থক্য কত, 15 ডিগ্রি, তাহলে 15 বসাবো এরকম। আর যখন দেখবো কি 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, তখন আমাদের তাপ কত, তখন আমাদের তাপ হবে কি শুধুমাত্র MLF, শুধুমাত্র উপরেরটুকু হবে, কারণ মনে আছে যে dQ/T, তাহলে এই যে dQ এর মানটা কিন্তু MLF, ওইখান থেকে আসছে জিনিসটা, তাহলে MLF। একইভাবে যখন আমাকে যে আবার বলছে 0 ডিগ্রি পানি 100 ডিগ্রি পানি, তখন সেখানে কী হবে, তখন তাপ যদি বলে আবার কী হবে MS ডেল থিটা, কারণ তাপমাত্রা চেঞ্জ হয়েছে। আর যখন হচ্ছে আমাদের এই ধাপে আসবো আমরা 100 ডিগ্রি পানিতে 100 ডিগ্রি বাষ্প, তাপ যদি বলে তখন কী হবে MLV, তার মানে 100 ডিগ্রি বরফ 100 ডিগ্রি পানিতে 100 ডিগ্রি বাষ্প বলে তখন হবে হচ্ছে MLV। তো এইটুকু ইনফরমেশন তুমি মাথায় রাখো যে কিউ সমান সমান কী দরকার হতে পারে MS ডেল থিটা, আবার MLF, আবার কি হইতে পারে আমাদের MLV, তাহলে এইটা আমাদের দরকার হবে কিন্তু। তাহলে যখন বলবো তাপের পরিবর্তন নির্ণয় করো, মোট তাপ কত লাগবে, তখন আমরা এরকম বলবে যে -15 ডিগ্রি বরফকে 100 ডিগ্রি পানি বানাচ্ছে, মোট কত তাপ লাগবে, মোট কত তাপের পরিবর্তন হবে। তখন আমি কি যে ধাপে ধাপে সবগুলোর তাপ বের করে সবারও সবার মতো কী দেবো, সেগুলো যোগ করে দিব, যে Q1 যোগ হচ্ছে Q2 যোগ হচ্ছে Q3, যতগুলো ধাপ হবে সবগুলো যোগ করে দেবো। এই ছিল এন্ট্রপির জিনিস, একটু বেসিক জিনিস। তো এইটুকু তোমাকে আগে জানতে হবে। এইটুকু জানার পরে এখন পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, সেটা তোমাকে দেখাবো। আরেকটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এন্ট্রপির ব্যাপারটা থেকে সরাসরি চলে আসে পরীক্ষায়, যে কার্নোচক্রের 4টি ধাপে এন্ট্রপির পরিবর্তন, এবং এগুলো দিয়ে কী ধরনের সৃজনশীল হয় একটু পরে দেখাচ্ছি। তো তার আগে হচ্ছে আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখে নিই, আসলে আমরা সরাসরি সৃজনশীলের মধ্যেই দেখবো এটা। তাহলে আমরা এখন সৃজনশীল সরাসরি চলে যাই। তোমার কি আরও কয়েকটা কথাবার্তা মনে রাখতে হবে, যে নর্মালি যে কার্নোচক্রে এন্ট্রপিটা স্থির থাকে, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন হয় না, মানে স্থির থাকে। এই যে পয়েন্টগুলো, ইনফরমেশনগুলো তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন চলে আসবে, সরাসরি পরীক্ষায় কোশ্চেন চলে আসবে। একটা তোমাকে সৃজনশীল দেখাই, তাহলে আমরা এন্ট্রপি আসো, আমরা এন্ট্রপি থেকেই সৃজনশীল আমরা আগে দেখি আগে। তো আমাকে বললো কি যে আমরা যে ছোটো অঙ্ক করলাম আমরা, এটাতে আমরা ফার্স্টে আসলে একটা ছোট্ট অঙ্ক দেখি। আরও কয়েকটা কথা মনে রাখবো, যে আগে বলছিলাম বিশৃঙ্খলার পরিমাপক, ওগুলা এন্ট্রপি দ্বারা কী বোঝায়, বিশৃঙ্খলা পরিমাপক বোঝায়। তো আমাকে বললো যে একজন বালক, সে হচ্ছে এ প্রক্রিয়ায় কাজ করলো। এ প্রক্রিয়া সে কী করছে, এ প্রক্রিয়ায় সে যেটা করছে যে 200 গ্রাম ভরের বরফকে, 200 গ্রাম ভরের বরফকে সেগুলো কি হচ্ছে 200 গ্রাম ভরের 0 ডিগ্রি বরফকে, 200 গ্রাম ভরের 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির বরফকে 200 গ্রাম ভরের বরফকে সে হচ্ছে 10 ডিগ্রির পানি বানালো, 10 ডিগ্রির পানিতে পরিণত করলো। তার মানে একজন ব্যক্তি এই প্রক্রিয়াতে কাজ করছে, 200 গ্রাম ভরের বরফকে কী করছে 10 ডিগ্রি পানি বানাইছে। এবং আরেকজন ব্যক্তি সে হচ্ছে বি প্রক্রিয়াতে কাজ করছে, এবং সে কী করছে ওই একই 200 গ্রাম ভরের বরফকে সে আবার কী করছে বি প্রক্রিয়াতে কাজ করে সে হচ্ছে কী করছে যে 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রি পানি বানাইছে, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রির পানি বানাইছে। এখন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করছে কি, দেখো আমি মনে করো সাপোজ আমি কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি এখান থেকে, যেগুলো যেগুলো সম্ভব। তো পরীক্ষায় বলতে পারে যে এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় তাপ কত, এ প্রক্রিয়াতে প্রয়োজনীয় তাপ, যে এ প্রক্রিয়াটা আমরা ঘটাইলাম, তাহলে এ প্রক্রিয়ায় মোট তাপ বা প্রয়োজনীয় মোট তাপ কত লাগবে, মোট তাপ। তো আমাদের ঘ নম্বরে জিজ্ঞেস করলো কি, সাপোজ বললো কি যে এই যে দুইটা প্রক্রিয়া ঘটলো, কোন প্রক্রিয়াটি পরিবেশ বান্ধব। তাহলে আমাকে কিন্তু বলছে কোনটি পরিবেশ বান্ধব, কোথাও কি তোমাকে বলছে যে এন্ট্রপি বের করো, বলে নাই, বলছে কোনটি পরিবেশ বান্ধব। অথবা তোমাকে এরকম বলতে পারে কোন প্রক্রিয়াটি পরিবেশ বান্ধব, না বলে বলতে পারে কি এই দুইটা প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়ার মধ্যে কোনটার বিশৃঙ্খলা বেশি বা কোনটার বিশৃঙ্খলা কম, এভাবে জিজ্ঞেস করতে পারে। তাহলে সেম কোশ্চেনই অ্যান্সার একই হবে, খালি ভিন্নভাবে বলতে পারে। কোনটি পরিবেশ বান্ধব না বলে বলতে পারে কি যে কোনটির বিশৃঙ্খলা বেশি, কোনটির বিশৃঙ্খলা বেশি, কোনটির বিশৃঙ্খলা বেশি, মানে কোন প্রক্রিয়াতে বিশৃঙ্খলাটা বেশি হবে আসলে সিস্টেমটা, সেটা বলো। একই কোশ্চেন। তা আমরা আসলে প্রথমটা করি, বলছে কি এ প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ কত, তাপ বলছে। তাহলে আমি এই প্রক্রিয়া দেখতে হবে, এই প্রক্রিয়া কী হয়েছে, এই প্রক্রিয়াতে হয়েছে 200 গ্রাম ভরের, তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীল আমাদের হচ্ছে 200 গ্রাম ভরের 0 ডিগ্রি বরফকে 10 ডিগ্রি পানি আমরা বানাইছি। তাহলে 200 গ্রাম ভরে তুমি কী করছো লিখে নিবা, তুমি যেটা করছো যে 0 ডিগ্রি বরফকে, তোমার কাছে ছিল 0 ডিগ্রির বরফ, আর এটাকে তুমি বানাইছো কিসে 100 ডিগ্রি না 10 ডিগ্রি পানি বানাইছো। তো ভালো, তো বানাইলাম 10 ডিগ্রির পানি। লক্ষ্য করো তাপমাত্রা চেঞ্জ ভালো, কিন্তু দশা কিন্তু এক না, তার মানে এক ধাপে হবে না, ভেঙে ভেঙে করতে হয়।
তাপ বের করতে বলছে। তুমি লক্ষ্য করো, তুমি ওই যে ফ্লোটা মনে করো, 0 ডিগ্রি বরফকে যখনই তুমি সামনের দিকে নিয়ে যাবা, আগে তোমাকে একটা ধাপ পাড়ি দিতে হবে। একটু আগে আমরা বললাম, কী ধাপ বলো বলো? হ্যাঁ, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানি বানাবো। 0 ডিগ্রির বরফকে ফার্স্টে কী করতে হবে? 0 ডিগ্রির পানিতে পরিণত করতে হবে। তাহলে গরমের অ্যান্সার যখন লিখবো এরকম লিখবো যে 0 ডিগ্রি বরফকে লিখে দিচ্ছি, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রির পানিতে পরিণত করতে, 0 ডিগ্রির পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। তোমাকে তো এবার এন্ট্রপি বের করতে বলে নাই, বসে তাপ বের করো, বসে প্রয়োজনীয় তাপ। তাহলে লিখবো আমরা প্রয়োজনীয় তাপ ইকুয়াল টু, এবং কি আমরা Q1 লিখে দিই, কারণ আমাদের কী আসবে, অনেকগুলো তো আসবে, দুইটা ধাপ আসবে আমাদের। তাহলে 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানি বানাইতে প্রয়োজনীয় তাপ। একটু আগে বলছিলাম ফিক্সড একটা ধাপ ছিল, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হইলেই কী হইতো, ওই যে এলএফেরটা হইতো। তাহলে MLF বসাই দিব আমরা, এবং এম এর মানটা কত দেখো, এম এর মানটা হচ্ছে 200 গ্রাম। তাহলে আমরা কী করবো, 200 গ্রাম কিন্তু 1000 দিয়ে ভাগ করি, আসবে কত আমাদের, তাহলে আমরা আসবে 0.2 কেজি। আর এলএফ কত, এলএফ তো আমাদের মুখস্থ, এই মানটা বসাই দিব যে বরফ গলনের আপেক্ষিক ছোট তাপ 336 3 অর্থাৎ 3,36,000, এই মনে রাখতে পারো। এবং তুমি যখন মানটা বসাই দিবে একক চলে আসবে। বলো তো একক কী আসবে, তাপ শক্তির একক কি, জুল, তাহলে আসবে এত জুল। তাহলে এটা মান চলে আসবে কিন্তু আমাদের এত জুল। এর অ্যান্সার না, আমাদের বের করতে বলছিল 10 ডিগ্রি পানি। আমরা কোথায় গেলাম, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, তাহলে আরও এক ধাপ করতে হবে। তাহলে বুঝতেই পারতেছো, এবার আমরা কী করতে পারবো, 0 ডিগ্রি পানি যেহেতু হয়ে গেছি, আমরা এখন সামনের দিকে যেতে পারবো। তাহলে 0 ডিগ্রির পানিকে 10 ডিগ্রি 100 ডিগ্রি যাই বলতো, তাহলে সেম 0 ডিগ্রি পানিকে 10 ডিগ্রির পানি বানাতে, 0 ডিগ্রির পানিকে 10 ডিগ্রির পানিতে পরিণত করতে। তাহলে এই উপরের মতো বাংলাটা লিখে নিব আমরা, পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q2 লিখবো কি আমরা। এবার দেখো তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়েছে, 0 ডিগ্রি পানি আছে, 2 জায়গায় পানি, তাপমাত্রা চেঞ্জ। তাহলে বলছিলাম তাপমাত্রা চেঞ্জ হলে কী হবে, যে MS লন থাকলে হয়তো কি এন্ট্রপিটা, কিন্তু চাইছি তো তাপ, তাহলে কী হবে ডেল থিটাটা MS ডেল থিটা। এখন মান বসাই দিবা, এম এর মান কত, সেই যে 0.2 কেজি পানি নিয়ে কাজ করতেছি আমরা, তাহলে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 গুণ কত ডেল থিটা। 10 ডিগ্রি আর 0 ডিগ্রির পার্থক্য কত, 10। তুমি খেলে এখানে কেলভিন না নিলেও পার্থক্যটা খালি বের করলে হবে, কারণ কেলভিনে 10 ডিগ্রি পার্থক্য যা, সেলসিয়াসে 10 ডিগ্রি পার্থক্য সেম, একদম সেম। তাহলে আমরা কাজ করার দরকার নেই কষ্ট করে। তাহলে হচ্ছে 4200, আমি যদি 10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত আসবে আমাদের, এই 10ই আসবে আর কি, পার্থক্য আসলে 10। এখন যদি মান বসাই দিয়ে অ্যান্সার চলে আসবে। এবং বসে কি যে মোট প্রয়োজনীয় তাপ বের করো, তাহলে আমি Q1 বের করলাম, Q2 বের করলাম, তাহলে কী লিখবো আমরা, সুতরাং মোট তাপ কত হয় আমাদের, অর্থাৎ মোট তাপ হবে কি, দুটো যোগ করে দেবো, যে অর্থাৎ এই প্রক্রিয়াতে আমার মোট তাপ লাগবে এত, দুটো যোগ করে দেবো, শেষ। এরকম, তাহলে যখন তোমার তাপ দিয়েও কিন্তু তোমাকে পরীক্ষায় বলতে পারে, খেয়াল রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এবং যদি আমাকে এরকম না বলে, তোমাকে বলতো কি যে 100 ডিগ্রি পানি না বলে পরীক্ষা বললো কি 100 ডিগ্রি বাষ্প, তাহলে কী করতাম, তাহলে আমরা করতাম 0 ডিগ্রি পানি থেকে 10 ডিগ্রি পানিতে যাইতাম না, আমি সরাসরি 100 ডিগ্রি পানিতে যাইতাম, কারণ আমার তো 100 ডিগ্রির পরে যেতে হবে আরও, তো সরাসরি 100 পর্যন্ত যাওয়া যায়, ওই পর্যন্ত যাইতাম আমরা। 0 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি পানি বানাইলে যেটা হয়তো আমরা লিখতাম কিনে পার্থক্য হচ্ছে 100, পরে আরও এক ধাপ করা লাগতো, কারণ বলছিল 100 ডিগ্রি বাষ্প, তাহলে 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, যে আরও একটা ধাপ MLVটা, সেটা আমরা লিখে বের করতে পারতাম এবং লাস্টে যোগ করতাম, অ্যান্সার চলে আসতো। তো আশা করি এটা বুঝতে পারছো। দেখুন এরকম প্রয়োজনীয় তাপ বের করতে বলে তাপের সূত্রগুলো ব্যবহার করবো, MLF, MLV, MS ডেল থিটা। MLF কখন, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হলে, MLV কখন, 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প হলে, MS ডেল থিটা কখন, যখন দেখবা কি দশা সেম কিন্তু তাপমাত্রা আলাদা, তখন কি MS ডেল থিটা। খেয়াল রাখতে হবে বরফ না পানি নিয়ে কাজ করতেছি, পানি বললে পানিরটা বসাবো, বরফ বলে বরফেরটা বসাবো, এ হচ্ছে জিনিস ছিল আমাদের এই গ নাম্বারটায়। তো এবার দেখো আমাদের কি পরেরটা কী বলছে, পরটা আমাদের বলছে যে কোনটি পরিবেশ বান্ধব বা কোনটির বিশৃঙ্খলার পরিমাপ বেশি। যখনই তুমি দেখবা যে এরকম জিজ্ঞেস করছে কোনটা বিশৃঙ্খলা বেশি, কোনটা বেশি বিশৃঙ্খল বা কোনটা বেশি ভালো পরিবেশের জন্য ভালো, এরকম বললে তোমাকে বুঝতে হবে কি এনট্রপি বের করতে হবে। আমাদের যেটা হয় আমরা মোটামুটি সৃজনশীল সবাই পারি, কিন্তু পরীক্ষা আসলে বুঝতে পারি না যে কোনটা বের করতে হবে। এই জন্য তোমাকে একটু টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপারে এই ধরনের কথাবার্তা লেখা আছে, তুমি যদি একটু নিজেই একটু লেভেলটা দেখো তুমি বুঝতে পারবা যে এগুলো আসলে টেস্ট পেপারের জিনিসপাতি। তাহলে তুমি কিন্তু আগে থেকে একটু প্র্যাকটিস করে তোমার জন্য ভালো হবে, কারণ পরীক্ষা হঠাৎ করে তোমাকে বলে কোনটি পরিবেশ বান্ধব, তোমার তো মাথায় নাও আসতে পারে যে আসলে বের করবোটা কি। এই জন্য একটু বাসা থেকে দেখে যাইতে হবে। এখন কোনটা পরিবেশ বান্ধব আমরা কীভাবে বুঝবো, এখন যে দুইটা প্রক্রিয়া দেওয়া, দুইটা প্রক্রিয়ার মধ্যে যেটার বিশৃঙ্খলা বেশি সেটা অবশ্যই ভালো না, যেটা বিশৃঙ্খলা কম, যেটার মধ্যে বিশৃঙ্খলা কম সেটা আমাদের জন্য ভালো।
দুইটা প্রক্রিয়া আছে এ আর বি, এই দুইটা এ আর বি এর মধ্যে কোনটা পরিবেশ বান্ধব বুঝবো হচ্ছে দেখবো কোনটার বিশৃঙ্খলা কম। অর্থাৎ পরীক্ষা যদি বলতো কোনটার এনট্রপি বেশি, তাহলে আমি বের করতাম এনট্রপি বের করতাম, দেখতাম কোনটার বেশি। আর বলছে কোনটার বিশৃঙ্খলা বেশি, তাও আমি দেখবো কি এনট্রপি, যেটার এনট্রপির মান বেশি সেটার বিশৃঙ্খলা বেশি। কি বলছি, যার এনট্রপি বেশি বিশৃঙ্খলা তার বেশি, কারণ এনট্রপি দ্বারা বিশৃঙ্খলা মাপা হয়, এনট্রপি বেশি মানে বিশৃঙ্খলা বেশি। আর যেটা বিশৃঙ্খলা বেশি সেটা অবশ্যই পরিবেশ বান্ধব না। শেষ, তাহলে আমরা পরিবেশ বান্ধবের কথা দেখে কি বুঝলাম, যে বাইর করতে হবে এনট্রপি, আর এনট্রপি থেকে আমি বুঝবো যে কোনটা বিশৃঙ্খল কোনটা বিশৃঙ্খল না। যেটা বিশৃঙ্খল সেটা আমাদের পরিবেশের ভালো হবে না। তাহলে আমাদের এই যে বলছে কোনটা পরিবেশ বান্ধব, তাহলে পরিবেশ বান্ধব এই কথাটা দেখে আমাকে বুঝতে হবে কি, আমাদের বের করতে হবে এনট্রপি। তাহলে আমি দুই প্রক্রিয়াতে এনট্রপি বের করব, বাইর করে দেখবো কোনটার এনট্রপি কম, যার এনট্রপি কম তার বিশৃঙ্খলা কম, এবং সেটা কি পরিবেশের জন্য ভালো, পরিবেশ বান্ধব। তাহলে বুঝতেই পারছো তোমাকে কী করতে হবে, একবার এই ঘ নম্বরটা করার জন্য একবার তোমাকে কী করতে হবে, যে এ প্রক্রিয়ার জন্য এনট্রপি বের করতে হবে, একবার বি প্রক্রিয়াতে এনট্রপি বের করতে হবে, পরে দেখতে হবে কোনটার মানটা কত কীরকম কম বেশি। তাহলে আমরা একইভাবে এ প্রক্রিয়াতে বের করে আসো, যে এ প্রক্রিয়ায় তুমি যখন লিখবা পরীক্ষার খাতায় লিখবা কি, যে এ প্রক্রিয়ায় এনট্রপি। তো এ প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কী করতে হবে, দেখো তুমি কি বলছে 200 গ্রাম ভরের বরফ 0 ডিগ্রি বরফকে 10 ডিগ্রি পানি বানাইছি। তাহলে 0 ডিগ্রি বরফকে 10 ডিগ্রি পানি ডাইরেক্ট করা যাবে না, বরফ থেকে পানি ধাপে ধাপে করতে হবে। 0 ডিগ্রি বরফটা আমরা কী করবো, আগে লিখবো যে 0 ডিগ্রির বরফকে, আগের মতোই লিখবো তোমরা, 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রি পানি বানাতে, কারণ আমাকে আগে 0 ডিগ্রি পানিতে আসতে হবে। 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে প্রয়োজনীয় এনট্রপি, এবার লিখবো ΔS1। এনট্রপি বলছে সূত্র কোনটা হবে, দেখো 0 ডিগ্রি বরফ 0 ডিগ্রির পানি, 0 0 তাপমাত্রা কি, বরফ থেকে পানি, তার মানে MLF এরটা লিখবো আমরা MLF ডিভাইড বাই কি টি, মানগুলো বসাই দিব আমরা। এম এর মান কত আমাদের, এম এর মান হচ্ছে 0.2 কেজি, তাহলে বসাবো 0.2, এলএফ এর মানটা মুখস্থ বসাবো 3 3 6 3টা 0, বা হচ্ছে তারা বলে দিবে 3.36 10 টু দি পাওয়ার বলে দেবে, কোনো সমস্যা নেই। আর ঠিক কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কত 273 কেলভিন। আমরা এখানে বসলে কিন্তু একটা মান পাই যাবো, এত জুল পার কেলভিন, একটা মান পাই যাবো এত জুল পার কেলভিন। কিন্তু এই প্রক্রিয়া শেষ হয়নি, আমাদের বলছিল 10 ডিগ্রির পানি, তোমরা মাত্র কী করলাম 0 ডিগ্রির পানিতে আসলাম। এবার লিখবো কি, যে আবার যে 0 ডিগ্রির পানি থেকে 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানিতে পরিণত করতে, 100 ডিগ্রি না সরি 10 ডিগ্রি, উদ্দীপকে যা বলবে তাই বলবে, হচ্ছে 10 ডিগ্রির পানিতে পরিণত করতে প্রয়োজনীয় এনট্রপির মান, তুই বাংলাটা লিখে নেবা। লিখবো কি আমরা, যে ΔS2। তো ΔS2 সূত্র কী হবে দেখবো এবার, পানি পানি 10 তাপমাত্রা আলাদা T1 T2, তার মানে লনের সূত্র হবে। লিখবো আমরা কি, যে MS লন T2 ডিভাইড বাই কত T1। মান বসাই দিবা তুমি, এম এর মান কত, এম এর মান বসাই দিব হচ্ছে 0.2 কেজি। এবার তুই তো পানি নিয়ে কাজ করতেছো, তাহলে পানির আপেক্ষিক তাপ 4200 বসাবা, লন বসাবা। T1 মানে কত 0 ডিগ্রি, তাহলে নিচে বসবে 0 মানে কত 273, আর T2 কত 10 ডিগ্রি মানে কত 283, 10 যোগ করে দিব কেলভিন বানিয়ে দিব, মান আসবে। তাহলে বুঝতেই পারলাম যে আমার এই ধাপে ΔS1 ΔS2 বেড়ে এলো। তাহলে এই প্রক্রিয়াতে মোট এনট্রপি কত আসলো আমাদের, যে ΔS সমান ΔS1 যোগ কত ΔS2, এখানে একটা মান আমাদের বের হবে। তাহলে এ প্রক্রিয়াতে এনট্রপি বের করা শেষ। এবার আমরা আসি বি প্রক্রিয়াতে। বি প্রক্রিয়াতে কী হয়েছে, 200 গ্রাম ভরের বরফকেই আমরা 0 ডিগ্রি পানি বানাইছি, খালি 0 ডিগ্রি পানি বানাইছি। তাহলে এবার বি প্রক্রিয়াতে বলো কয় ধাপ হবে, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, এক ধাপই হবে। তাহলে লিখবো আমরা কি এরকম, যে 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানি যখন বানাই আমরা, তাহলে তখন এনট্রপি পরিবর্তন ΔS সমান সমান কী হবে, ΔS প্রাইম দিলাম মনে করো, কারণ কিন্তু ΔS দিছিলাই, এবার দিলাম হচ্ছে ΔS প্রাইম। যে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি সূত্র তো একটাই, বুঝতে পারছো MLF/T, মান বসাই দিব, দেখবো কত মান আসছে। তাহলে এখন তো 0 ডিগ্রি পানি বানানো শেষ, তাই আমার অন্য করার দরকার নেই। যদি বলতো 0 ডিগ্রি পানি না বলে 100 ডিগ্রি বাষ্প, তাহলে আমরা কী করতাম, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি, তারপরে 3 নম্বর ধাপে 100 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি বাষ্প, সব বের করে যোগ করে দেখতাম মোট কত আসছে, পরে দুইটা কম্পেয়ার করব কোনটা বড়। তো এখন এই দুইটার মধ্যে যেটা বড় আসবে, তাহলে কি সেখানে এনট্রপি বেশি মানে বিশৃঙ্খলা বেশি, অর্থাৎ সেটা পরিবেশ বান্ধব না। তো আমরা কিন্তু পরীক্ষা এইভাবে আসতে পারি, প্রয়োজনীয় তাপ, তারপরে হচ্ছে যে এই যে কী বলে কোনটা পরিবেশ বান্ধব, কোনটা আমাদের হচ্ছে ব্যবহার করা যাবে, বা কোনটা বিশৃঙ্খলা বেশি কোনটা বিশৃঙ্খলা কম, এই জাতীয় কথাবার্তা আসে। বরফ আর পানি যদি এনট্রপি আসে, তোমাকে একটু খালি মনে রাখতে হবে ফ্লোটা মাইনাসে দেখবেন যেখানেই থাকি আমি আগে ধাপ করে আসতে পারবো 0 ডিগ্রি বরফে,
0 ডিগ্রি বরফকে তাপ দিলে সে আবার 0 ডিগ্রি পানি হবে আগে, তারপরে সামনে যাবে। 0 ডিগ্রি পানি 10 ডিগ্রি পানি যেতে পারবে, 100 ডিগ্রি পানি পর্যন্ত হাইট যেতে পারবে। 100 ডিগ্রি পানিতে যাওয়ার পরে তুমি আরও সামনে যেতে চাই, তাহলে 100 ডিগ্রি পানিটা আগে 100 ডিগ্রি বাষ্প হয়ে নেবে। তাহলে এই যে ধাপগুলো তোমাকে মনে রাখতে হবে। আর সূত্র তো বুঝলে কখন কোনটা ব্যবহার করতে হয়, MLF MLV আর লনেরটা কখন কোনটা ব্যবহার করতে হবে। একটু প্র্যাকটিস করলে কিন্তু এই টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা খেয়াল রাখবা। আর আমরা যে হচ্ছে ওই যে আরেকটা জিনিস করলাম না, যে হচ্ছে প্রয়োজনীয় তাপ কত, তো এই তাপগুলো দিয়ে কিন্তু অনেক সময় অবজেক্টিভে আসে। বলে কি যে হচ্ছে এই হচ্ছে একটা পাহাড়, এই পাহাড়ের উপর থেকে একটা বরফখণ্ড ফালা দিলাম আমরা, ওই বরফটা মাটিতে পড়তে 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 কী হয়ে গেলো, যখন নিচে পড়ছে তখন সম্পূর্ণ গলে গেছে। এখানে যে বরফটা ছিল সেটা একদম সম্পূর্ণ গলে পানি হয়ে গেছে। এখন জিজ্ঞেস করতে পাহাড়ের উচ্চতা কত, তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতাম, কোন কনসেপ্ট, যে এইখান থেকে বরফটা গলে গলে যখন এই জায়গায় পড়ছে, তাহলে বরফ গলতে যতটুকু তাপ লাগছে, তাহলে এটা একটা শক্তি, তাই না? আর উপরে তার মধ্যে কতটুকু শক্তি ছিল, উপরে তার মধ্যে ছিল এইচ উচ্চতায় থাকার কারণে তার মধ্যে শক্তি জমা ছিল কি mgh। যখনই সে ওইখান থেকে পড়ে এখানে আস্তে আস্তে সম্পূর্ণ গলে গেছে, তার মানে কি ওই সম্পূর্ণ শক্তিটাই আস্তে আস্তে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। আর বরফ গলার ক্ষেত্রে তাপ শক্তি কত হয়, এই যে একটু দেখলাম MLF। তার মানে কিন্তু আমরা এই ধরনের ইনফরমেশনগুলোকে কাজে লাগাই, একসাথে কাজে লাগিয়ে অঙ্কটঙ্ক আমাদের পরীক্ষায় অবজেক্টিভ দিতে পারে, সৃজনশীলও দিতে পারে। তো একটু আমরা চাইলে দেখতে পারি আর কি, তুমি তোমার বই খুলে অবজেক্টিভগুলো পাবা, অবজেক্টিভ দেখতে পারো। তাহলে আমাদের এগুলো এটা 1 নম্বর সৃজনশীল, যে আমাদের পানি টাইপ দিয়ে যদি কখনো এরকম দেয় তাহলে কীভাবে করবো। এখান থেকে আরেকটা সাজেশন দিয়ে রাখি, তুমি একটু নিজ দায়িত্বে দেখার চেষ্টা করবা, যে হচ্ছে এই অঙ্কটা দেখে রাখো, পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে, প্রশ্ন একটু কঠিন করার ট্রাই করে চলে আসতে পারে। তো 2 নম্বর সৃজনশীল আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি, তুমি একটু নিজে ট্রাই করবে, টেস্ট পেপার থেকে দেখবা যে হচ্ছে 17 সালের কিছু বোর্ডে আর কি আসে আর কি। তোমাকে এরকম বলবে যে হচ্ছে আমাদের গরম পানি বললো কি যে 45 ডিগ্রির পানি, এই 45 ডিগ্রি পানির মধ্যে আমরা কি করলাম, যে একটা যে বরফ 0 ডিগ্রি বরফ মিশাই দিলাম, 0 ডিগ্রির বরফ। তা আমার কাছে পানি ছিল গরম পানি, এর মধ্যে আমি কী করলাম, বাইরে থেকে একটা বরফ টুকরা এর মধ্যে ফেললাম। তো যখনই বরফ টুকরার মধ্যে ফেলবো তখন বরফটা আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে গলে যেতে থাকবে, আর গরম পানি একটু হালকা ঠান্ডা হবে। তাহলে এই যে আমি যে এখানে বরফটা ফেললাম, এখানে যে পানিটা ঠান্ডা হইলো, এই যে একটা প্রসেস, তার মানে গরম পানির সাথে আমি একটা ঠান্ডা বরফের টুকরা ফেললাম বা ঠান্ডা পানি মিশাইলাম, তাহলে এই যে মিশ্রণ তৈরি হলো। এখন আমাকে অনেক সময় জিজ্ঞেস করি মিশ্রণের এন্ট্রপি নির্ণয় করো, এই মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। তো এই যে মিশ্রণের কথাটা বললাম 2 নম্বর সৃজনশীল, তুমি অবশ্যই একটু বাইরে করে দেখে নিবা। এবার ক্যালোরিমিতির নীতি ব্যবহার করে করতে হয়, যে গরম পানিটুকু যতটুকু তাপ ছাড়বে অতটুকুই তাপ গ্রহণ করবে কি বরফটা। তো এই মিশ্রণের এন্ট্রপি এটা একটু দেখে রাখো, যে এটা সব লাস্টে দেখবা, হ্যাঁ আগেই দেখতে যাও না, সব লাস্টেই অঙ্কটা দেখবা আর কি, কারণ অঙ্ক হিসাব নিয়ে তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে, তো আস্তে আস্তে বোঝার চেষ্টা করবা। তো মিশ্রণের এন্ট্রপি আর হচ্ছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে এই যে একটা সৃজনশীল আছে মিশ্রণটা দিয়ে বরফ পানির মিশ্রণটা, সে তোমাকে অবশ্যই একটু দেখে দিতে হবে। এবং তুমি কখন দেখবে এটা, এই সৃজনশীল দেখবে সবার লাস্টে, তোমার সব কিছু পড়া শেষ তখন তুমি একদম লাস্টে এই সৃজনশীলটা দেখবা, আগে দেখার দরকার নেই, লাস্টে দেখবে এটা। আচ্ছা গেল, তাহলে কিন্তু খেয়াল রেখো জিনিসটা, ক্যালোরিমিতির নীতি ব্যবহার করে যে করতে হয় 2টা সৃজনশীল। এরপরে আমরা দেখে আসো ওই যে আমাদের আদার্স যেটা ছিল কার্নো ইঞ্জিন, কর্মদক্ষতা, এন্ট্রপি, আরও যে পার্ট আছে সেটা থেকে দেখি আমরা। তো বরফ পানির এন্ট্রপি আশা করছি বুঝতে পারছো, পরীক্ষা আসলে পারবা, একটু প্র্যাকটিস করতে হয় তোমাকে। আর কিন্তু অবশ্যই এন্ট্রপি থেকে আর যাই আসুক অবজেক্টিভ তো আসবেই এন্ট্রপি থেকে, এন্ট্রপি ব্যাপারটা খুব ভালো করে পড়বো। আর সৃজনশীল তো আসতেছি, আমাদের সমস্যা নেই। এবার আমরা সাথে 3 নম্বরে দেখি, তেমন 3 নম্বরে কী বললো। 3 নম্বরে আমরা সৃজনশীল নেই, তো মনে করো আমাকে 3 নম্বর সৃজনশীল এরকম দেওয়া, এই যে একটু আমরা কার্ণচক্র দেখলাম, এবার কার্ণচক্রের মধ্যে কী আঁকা, এখানে তারা বলছে কি যে কোন একটা কার্ণচক্রে আমরা কি করলাম, যে 10 গ্রাম ভরের আমরা কি করলাম 10 গ্রাম ভরের হাইড্রোজেন গ্যাস নিলাম আমরা। তখন আমরা এখানে কোনটা গ্যাস নিয়ে কাজ করতেছি, 10 গ্রাম ভরের হাইড্রোজেন গ্যাস, ভালো কথা। এবং তোমাকে বলছে কি আমরা যে এখান থেকে এটা করলাম বি থেকে সিতে আসলাম, তো বিভিন্ন প্রসেস কি ঘটছে, এটা চিত্র আঁকা আছে মনে করো। বললো কি 10 গ্রাম ভরের হাইড্রোজেন নিয়ে কাজ করতেছি আমরা, এবং বলেছে তারা এখানে সংকোচন প্রসারণের অনুপাত, এবং এই কথাটা একটু বেশি আমাদের অনেক সময় আসে, যে বলবে আমাদের এই 10 গ্রাম ভরের হাইড্রোজেনে কাজ করতেছিলাম, সেখানে সংকোচন প্রসারণের অনুপাত কত, আমাদেরকে তারা বলে দিবে যে সংকোচন প্রসারণের অনুপাত সাপোজ বললো কি যে 1:3 এরকম অনেক সময় বলে দেয় আমাদের উদ্দীপকে। এখন আমাদের অনেকগুলো প্রশ্ন করে, তো কী কী ডাটা দেওয়া আছে দেখি আমরা। তো এখানে আমাদের কী ছিল P1 V1 T1, এখানে P2 V2 T2 ছিল।
আর এইটুকু বলা আমাদের 10 গ্রাম ভরের হাইড্রোজেন গ্যাস আছে, সংকোচন প্রসারণ এত। তো তারা আমাকে বললো যে এই জায়গাটায়, এই জায়গাটায়, অথবা তারা এই জায়গায় বলে দিল আমাকে, যে বললো যে এটা ছিল P1, এটা ছিল V1, আর এটা হলো মনে করো যে কত 25 ডিগ্রি, কথা রুম টেম্পারেচার 25 ডিগ্রি। এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে তুমি বুঝতেই পারতেছো P1 V1 এটা কত T1, এটা 25 মানে কি আসলে এইখানেও 25ই হবে। তার মানে এখানে 25 মানে কত, এখানেও 25। আর তারা এখানে বলছে কি যে এখানে আমাদের যে ঘটনাটা P1 V1 এত, আমাকে এটা বলেছে তারা যে এটা কী হয়েছে আমাদের, যে এই জায়গাটায় তারা বললো এরকম যে এটা বললো হচ্ছে আমাদের কত একটা মান দিয়ে আসো, আমরা বললাম হচ্ছে কত 5 বললাম এটা, তারপরে কমা দিয়ে বললাম হচ্ছে কত যে হচ্ছে V বললাম, আর এইখানে বললাম হচ্ছে কত, এখানে কিছু বললাম না, তোমাকে বুঝে নিতে হবে যে এটা 25 হলে তো এই জায়গাটাও কত 25। আর এইখানে আমাকে তারা বলে দিছে এই জায়গাটায় বলেছে কত, যে নাম তারা বললো কি যে আমি এটাকে সাপোজ V2 লিখে রাখি কি আপাতত, তো আমরা পরে কাজ করব। এখানে তারা বললো কি যে আমাদের এই জায়গাটায় কি ঘটনা ঘটছে, যে আমাদের চাপ কত P3, এটা আমাদের কত V3, আর এখানে T2। এইটুকু মনে করো আপাতত বলা, আর কিছু বলা টলা নাই। এখন আমাদের কয়েকটা কোশ্চেন আমরা দেখি কী কী জিনিসপাতি আরও জিজ্ঞেস তারা করতে পারে। আর আমরা আরও কাজ করি যে এইখানে আমাদের যে হচ্ছে তাপের যে পরিবর্তনগুলো, তাপের মান আমরা দিয়ে দিই, মনে করে বললাম এখানে 600 কেলভিন আমাদের Q1, সেটুকু বলা মনে করো এটুকু লেখা। এবার আমাকে 1 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করলো কি, যেটা সচরাচর জিজ্ঞেস করে যে এই যে কার্নো চক্র থেকে T2 নির্ণয় করো, তাপ গ্রাহকের তাপমাত্রা। পরীক্ষা মনে হয় বলতে পারে কি তাপ গ্রাহকের তাপমাত্রা। তো তাপ কালকে বললাম আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা মানে কোনটা, T1 নাকি T2? T2। তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে কত T2, আর উৎসের তাপমাত্রা ছিল কত T1। তাহলে বলো কি তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। তোমাকে তোকে খুঁজে বের করতে হবে যে তাপ গ্রাহকের তাপমাত্রা কোন জায়গাটায় আছে। তারপরে দেখতেছি, তারপরে ঘ নম্বরে মনে করো আমাকে আরও জিজ্ঞেস করলো কি, যে বললো গণা, আমি আসলে মনে করো স্টার দিয়ে লিখি, অনেকগুলো লিখবো তো স্টার দিয়ে লিখি। এরপর আমাকে জিজ্ঞেস করলো যে কার্নো চক্রটির, এই কার্নো চক্রটির সংক্ষেপে লিখি যে চক্রটির তৃতীয় ধাপে, চক্রটির তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। চক্রটির তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন। অথবা কি এরকম জিজ্ঞেস করতে পারে সৃজনশীলগুলোতে যে দ্বিতীয় ধাপে কত, প্রথম ধাপে কত জিজ্ঞেস করতে পারে। অথবা বললো কি যে চক্রটির মোট এনট্রপির পরিবর্তন কত। পরীক্ষা অন্যভাবে বলতে পারে এই চক্রটা একটি কার্নো চক্র, জিজ্ঞেস করতে পারে কার্নো চক্র কিনা, এই চক্রটা কার্নো চক্র কিনা ব্যাখ্যা করো, মানে অঙ্ক করার মাধ্যমে গাণিতিকভাবে বিশ্লেষণ করো কার্নো চক্র কিনা, এই চক্রটা কার্নো চক্র কিনা। বুঝতে পারছো, ঘ নম্বর টাইপের কোশ্চেন। অথবা বলতে পারে এই যে চক্রটা বা এই যে প্রক্রিয়াটা সেটা কি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া কিনা, এই প্রক্রিয়াটা প্রত্যাবর্তী কিনা। অথবা বলতে পারে কি আমাদের এখান থেকে গ নম্বরে দিতে পারে, যে বলতে পারে কি এই যে চক্রটা, এই চক্রে আমাদের যে কর্মদক্ষতা আসবে সেই কর্মদক্ষতার মান, সহজ বললো কি যে মানে এই চক্রটির বা এই কার্নো ইঞ্জিনটির দক্ষতা 40%-এর কর্মদক্ষতা 40%-এর বেশি হবে কিনা। অথবা বলতে পারে যে 40%-এর বেশি করতে কি ব্যবস্থা নিতে, যদি না হয় আমাকে বললো কি যে সাপোজ এরকম বললো যে দক্ষতা, এই যে আমি দেখলাম হচ্ছে দক্ষতা হচ্ছে দ্বিগুণ করতে, সাপোজ বললাম দক্ষতা দ্বিগুণ করতে কি ব্যবস্থা নিতে হবে। তাহলে এই যে মোটামুটি আমরা কোশ্চেনগুলো বললাম, এগুলো থেকে কিন্তু দেখবো ঘুরে ফিরে কোশ্চেন আসবে আর কি। তাহলে আমাদের কত 3 নাম্বার, এই 3 নাম্বার সৃজনশীলতা যদি ভালো করে দেখি, যতগুলো কোশ্চেন আমরা লিখছি মোটামুটি ঘুরে ফিরে এগুলো থেকে কিন্তু আসবে। এই প্রশ্নগুলো কিন্তু এটা একটা সৃজনশীল ছিল, এটা আরেকটা সৃজনশীল ছিল, এটা মনে করো আরেকটা সৃজনশীল ছিল, এটা মনে করো আরেকটা সৃজনশীল ছিল, এইটা একটা সৃজনশীল ছিল, এটার সাথে এইটা আরেকটা সৃজনশীল ছিল। তো অনেকগুলো সৃজনশীল কিন্তু একসাথে আমি তোমাকে লিখে দিলাম, সবগুলো তুমি পারি, তো সবগুলো আমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকবে। উদ্দীপকটা ভালো করে ফার্স্টে দেখতে হবে যে কী কী দেওয়া। তো আমাকে ফার্স্ট অফ অল বলছে কি যে এখানে আমাদের P1 V1 আর এখানে লেখা 25 ডিগ্রি, এটা দেখে কিন্তু আমাদের মাথায় আসা উচিত যে এটা আসলে কত T1 P1 V1 T1। তাহলে P1 V1 T1, আর এই জায়গাটা কত P2 V2 T2, না T1। কারণ কি মনে নাই এই যে সমষ্টম প্রক্রিয়া কী হইতো বলতো, যে একই থাকতো, তাপমাত্রা সেম থাকতো।
তার মানে আমরা যেটা বুঝলাম এখান থেকে, এটা আমাদের Q1 তো লেখা ভালো, এবং এখানে T1 এর মানটা কত লেখা, 25 ডিগ্রি লেখা, তাহলে আমরা এটা হচ্ছে 25 ডিগ্রি লিখে রাখছি এই জায়গাটায়। আর এই জায়গাটায় কত, তাহলে এই জায়গা কত আসবে, সেই 25 ডিগ্রি হবে মনে করো। এবার প্রথম অঙ্কটা দিয়েছি কি, তাপগ্রাহকের তাপমাত্রা কত, তাহলে আমরা অ্যান্সারগুলো এখানে আস্তে আস্তে বের করবো ফাঁকে ফাঁকে। তো আমাকে প্রথমে বলছে কি এই জায়গাটায়, তো তাপগ্রাহকের তাপমাত্রা T2 কোথায় আছে দেখো তো, T1 এর সাহায্য নিয়েই তো T2 বের করবো, সেটা কোথায় আছে, এইখানে আমাদের T1 আর এইখানে একমাত্র T2, তার মানে এই যে ধাপটা, এই ধাপে একমাত্র আমাদের কি T1 থেকে T2 আছে সরাসরি, এখানে আমাদের আয়তনও জানি আমরা, যেন বের করতে পারি। তো লক্ষ্য করো কী কী জানি আমি, এখানটা আমরা প্রথমটা অ্যান্সার করতেছি। প্রথমটা বলছে কি তাপগ্রাহকের তাপমাত্রা T2 সমান হোয়াট, তো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের T1 এর মানটা দেওয়া, T1 কত 25 ডিগ্রি মানে 298 কেলভিন, T2 আমি জানি না, বের করবো। আরেকটা জিনিস জানতে পারতেছি আমরা, সংকোচন প্রসারণের অনুপাত 1:3, এটা উদ্দীপকে তারা বলে দিছে সামহাও। এবার এটা মানে কি, এটা মানে যেখানে প্রসারণ ঘটবে, সংকোচন প্রসারণের অনুপাত 1:2, 2:1, এগুলো মানে কি, মানে হচ্ছে যেখানে প্রসারণ ঘটবে সেখানে প্রসারণটা কীভাবে ঘটবে, আগে যদি থাকতো হচ্ছে আমাদের আয়তনটা, ধরো সাপোজ ধরলাম আমাদের V2 না, তো মনে করে ধরলাম এটা আমাদের কত V2 না লিখে মনে করো আমি V1-ই বললাম, চিন্তা করলাম এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, মানে এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু। তাহলে আমরা লিখলাম যে T1টা এখানে এত ছিল, T2টা হচ্ছে এখানে বের করতে হবে, এখানে যে আদি আয়তন, তুমি আদি আয়তন চিন্তা করলাম মনে করো, তাই আমি V1 দিয়ে লিখলাম, তুমি V2 সময় লিখতে পারো, সমস্যা নেই। তো V2 যদি V1টা যদি V হয়, তাহলে বলছে সংকোচন প্রসারণের অনুপাত 1:3, মানে যখন জিনিসটা প্রসারিত হবে তখন সেটা 3 গুণ প্রসারিত হবে। 1:3 মানে কি, আগে V থাকলে এখন 3V, আর যদি সংকোচন হয় তার মানে তখন যদি 3V থাকতো তখন সে সংকুচিত হয়ে V হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের V1 তো V, তাহলে V2 কত আসবে, V2 হবে 3V, তার মানে এখানে আমাদের আয়তনটা আসলে কত V, আর এইখানে যেহেতু 3 গুণ প্রসারিত হয়েছে সংকোচন প্রসারণের অনুপাত 3, তাহলে আয়তন হচ্ছে 3V। তাহলে দেখো ওই জায়গাটায় যে আমাদের কী কী ইনফরমেশন জানা, T1 জানা, T2 বের করতে হবে, V1 V2 জানা, এবং এই যে ধাপটা, এই ধাপটা কি আসলে রুদ্ধতাপীয় ধাপ, আমরা এমনিতেই জানি রুদ্ধতাপীয় কী ছিল নাম, প্রসারণ। তাহলে এইখানে আমাদের সূত্র কোনটা বসবে, তাহলে আমার T2 বের করার জন্য ওই যে শিখছিলাম আমরা T2 V2 টু দি পাওয়ার গামা-1 লাস্ট ক্লাসে, তো আসলে সবারই মনে আছে সেটা কী হবে, T1 V1 টু দি পাওয়ার গামা-1। তাহলে আমাকে যেটা করতে হবে, দেখো লক্ষ্য করো আমি সবগুলো মান জানি, এখানকার আমাদের কী কী জানি, T2 জানি না, T বের করতে হবে, V2 V1 T1 সব ইনফরমেশন দেওয়া, খালি মানগুলো বসাইতে হবে। চল কিন্তু মানটা বসায়ও দেখাই দিই, এগুলো বুঝতেই পারছো, আমি এগুলো মুছে দিই। সংকোচন প্রসারণ অনুপাত 1:3, এটা খালি মাথায় রাখো, যেন আমাদের পরে সুবিধা হয় আর কি। তো আমরা এই অঙ্কটা করি আপাতত, তোমাকে একটু অঙ্কটা একটু করেও দেখাই, সমস্যা নেই। তো তোমাকে এই অঙ্কগুলো কিন্তু হিসাব বাসা থেকে তোমাকে অবশ্যই শিখে যেতে হবে, কারণ নাহলে কিন্তু পরীক্ষার হলে যে তুমি কিন্তু হিসাব মিলাতে পারবে না যে কোনটা কীভাবে বের করতে হয়। বের করতে হবে T2, তাহলে তুমি T2টাকে আগেই শুরুতে লিখবা, তো T2 রাখলাম আমি পাশে। এবার ওই পাশে T1 ছিল, T1 থাকুক, ওই পাশে ছিল V1 থাকুক, এই যে এই পাশের V2টা আমরা ওই পাশে পাঠাই দিয়ে আসো, তাহলে কী আসবে, পাশে গুণ আছে, পাশে ভাগ হয়ে যাবে, তাহলে V1/V2, আর মাথার মধ্যে দুজনেরই কী আছে, গামা-1, V এর মাথার মধ্যে ছিল কত, গামা-1, T1 এর মান কত 25, তার মানে 298, অবশ্যই কেলভিনে বসাইতে হবে এখানে। আর V1 এর মান কত, V1 ধরছিলাম আমরা V, আর V2 ধরছিলাম কত আমরা, যে অনুপাত যেহেতু বলছিল 1:3, তার মানে কত 3V। আর গামার মান বলছে হাইড্রোজেন গ্যাস H2 দ্বিপারমাণবিক, তার মানে গামার মান হবে কত 1.4, দিবাকে বলে দিবে আর আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে 1.4 - 1 মানে কত 0.4। এখন VV কাটা, এইটুকু তুমি হিসাব করবা ক্যালকুলেট, 298 গুণ 1/3 হোল টু দি পাওয়ার 0.4, তাহলে এই যে আমাদের এইটুকু জিনিস ক্যালকুলেশন করলেই চলে আসবে T2 এর মানটা। তো এইটুকু আশা করি সবাই হিসাব করতে পারো, হিসাব করতে না পারলেও কিন্তু শিখে যাও এই হিসাবটা, পরীক্ষা কিন্তু আসবে। এই T2 বলে রাখলাম আমি আগেই যে আমাদের T1 V1 এই টিভির কাহিনীটা কিন্তু পরীক্ষা আসবে, টিভির কাহিনী পরীক্ষায় কিন্তু আসবে, দেখো। আচ্ছা, তাহলে এই টিভির কাহিনীর মধ্যে গেল, তাহলে বুঝতে পারছো কীভাবে বের করতে হয়। অবশ্যই হিসাবটা বাসায় নিজে আরেকটু সুন্দর করে করবা, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। তো 1 নম্বরটা আমরা বুঝলাম, তাপগ্রাহকের তাপমাত্রা কত। আমরা 3 নম্বর সৃজনশীলে আসছিলাম, এই আমাদের সেই 3 নম্বর সৃজনশীল। তো প্রথমটা বুঝলাম আমরা যে কি বুঝলাম বলো তো, তাপগ্রাহকের তাপমাত্রা মানে T2 মানটা কত। তাহলে আমি তো অবশ্যই এখানে T2 ভ্যালুটা পাবো, তাই না? তো এটা কিন্তু কাজে লাগাইতে হবে পরের অঙ্কগুলোতে, এবং এইটা আমাদের কাজে লাগাইতে হয়। এবার দেখো, তাহলে আমরা আসি পরের অঙ্কটায় আসি। 2 নম্বরটায় চক্রটির তৃতীয় ধাপে এনট্রপির পরিবর্তন কত। তাহলে এই যে এবার তোমাকে একটু জানতে হবে কোন ধাপে এনট্রপির পরিবর্তন কত। তো এই অঙ্কটা করার আগে আসো আমরা এই যে পরের অঙ্কটা করি।
যে চক্রটির মোট এন্ট্রপির পরিবর্তন কত। তৃতীয় ধাপে এন্ট্রপি পরিবর্তন জিজ্ঞেস করলো, আমি আসলে তোকে মোটটা দেখাই দিই আগে। তো মোট দেখালে কী হবে, মাঝখানে তো 3 নম্বর ধাপও চলে আসবে নাকি? হ্যাঁ চলে আসবে। তাহলে আমরা এইটা বলে দিলেই কিন্তু তুমি এইটাও পেরে যাবা। তাহলে আমরা একসাথে করে ফেলতেছি চক্রটি মানে কি, কার্ণচক্র, কার্ণচক্র আঁকা আছে। তাহলে এই কার্ণচক্রের প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন, এটা চাইলে তুমি মুখস্থ রাখতে পারো, একদম ঠাড়া মুখস্থ রাখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এটা তো চেঞ্জ হবে না, চক্র তো সূত্র তো একই থাকবে। তাহলে দেখাচ্ছি তোমাকে। তাহলে আমরা পড়তেছি কি, কার্ণচক্রের প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন। প্রতি ধাপে মানে কি, 4টা ধাপ যে আছে, তাহলে কার্ণচক্রের প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন, তাহলে আমাকে 4টা ধাপ নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমে আসবে কি তোমার প্রথম ধাপ, 1 নম্বর ধাপ। এবং এইটা করলে আমরা দেখো এই যে পরের 2টা অ্যান্সার করে ফেলতে পারবো, জিনিস একই কিন্তু ভিন্ন ভিন্নভাবে বলছে। তো কার্ণচক্রের প্রতি ধাপে এন্ট্রপি পরিবর্তন। তো আমরা আসো ফার্স্ট বের করি প্রথম ধাপে, আচ্ছা এখানে বের করি যে প্রথম ধাপে এন্ট্রপি পরিবর্তনটা কী হবে। 1 নম্বর ধাপে তুমি লিখবে হবে যে প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন ΔS ইকুয়াল টু, প্রথম ধাপে ΔS 1 ইকুয়াল টু লিখতে পারো। কী আসবে, সূত্র কী হবে, সূত্র শিখছিলাম আমরা জানি কি, ΔS সমান কি dQ/T। তাহলে আমাদের কী আসবে, ওই যে dQ/T আসবে। তো প্রথম ধাপ কোনটা ছিল ভাই, এই যে প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন। তো প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন বের করবো কীভাবে আমরা, এই যে Q/T। কিন্তু প্রথম ধাপ, তার মানে প্রথম ধাপে তো তাপমাত্রা ছিল T1, আর এখানে তাপ ছিল কত, Q1 লেখা ছিল উদ্দীপকে। তাহলে Q1/T1, তাহলে dQ/T ছিল সূত্র, তার মানে কি আসবে, dQ মানে কি, যে Q, তাহলে Q/T। প্রথম ধাপে এন্ট্রপি পরিবর্তন আসবে কত, ΔS1 সমান Q1/T1, মুখস্থ Q1/T1, এখানে যে Q1 লেখা থাকবে এটা হচ্ছে Q1 আর ডিভাইড বাই কত T1। আরেকটা মজার ব্যাপার, অনেক সময় এই যে এখানে যে বলে দিলাম Q1 বলা নাও থাকতে পারে, কি মুশকিল, যদি বলা না থাকে এখানে কতটুকু তাপ প্রয়োজন হয়েছে, তাপ কতটুকু গৃহীত হয়েছে, তখন যেটা করতে হবে, এই যে আমরা শিখছিলাম না এখানে যে কতটুকু কাজ করতে হয়, A থেকে B তে আসলে W সমান সমষ্ণ প্রক্রিয়ায় কাজ, nRT ln V2/V1। ওই যে কাজটা আমরা বের করলাম, ওই কাজটাই কিন্তু কার সমান হবে, Q1 এর সমান হবে। কারণ আমরা জানি সমষ্ণ প্রক্রিয়াতে W সমান কি হয়, Q হয়, dW সমান dQ হয়, ওই যে অবজেক্টিভে পড়লাম dW সমান dQ, অর্থাৎ W সমান Q হয়। তার মানে যদি এখানে Q1 লেখা না থাকতো, আমরা Q1টা W1টা আলাদাকে বের করতাম এই সূত্র দিয়ে, আগের মতো nRT ln V2/V1 এগুলোর মান দেওয়া থাকতো। তাহলে আমাকে এই W1 দেওয়া থাকলে আমি W1 এর জায়গায় Q1টা বসাইতে পারতাম, একই জিনিস ওই মানটাই বসাইতাম এখানে। তো আপাতত আমাদের দেওয়া ছিল পরীক্ষায় ভালো, 600 বলা ছিল আমাদের, তো ভালো, তো আমি বসাইলাম Q1/T1 করলে একটা মান আসবে, অবশ্যই কেলভিনে বসাবো এটা। এবার আসলে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় নাম কি, এই যে রুদ্ধতাপীয় প্রসারণ। আর এটা মুখস্থ, আমরা একটু আগে দেখছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, ডেফিনিশনে ছিল যে প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে তাকে আমরা বলি রুদ্ধতাপী প্রক্রিয়া। তার মানে রুদ্ধতাপী প্রসারণ হোক আর সংকোচন হোক, রুদ্ধতাপীয় তো, তার মানে এন্ট্রপি পরিবর্তন আসবে 0। আমার কিছু লিখতে হবে না, খালি লিখবা যেহেতু রুদ্ধতাপী প্রক্রিয়া সুতরাং এন্ট্রপি পরিবর্তন 0। আর কার্ণচক্র কিনা প্রত্যাবর্তী কিনা এটা মাথায় আছে কোশ্চেনটা, আমার সমস্যা দেখাই দিচ্ছি, মুছে থাকবে আপাতত। এবার 3 নম্বর ধাপ, তাহলে আমি 3 নম্বর ধাপে আসি। 3 নম্বর ধাপে কী লিখবো কি ΔS2 ছিল আমাদের, কী আসবে, ΔS3 আসবে। এবার 3 নম্বর ধাপ কি রুদ্ধতাপীয় না সমষ্ণ, তাহলে এই যে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে কাজের সূত্র আবারও মানে এন্ট্রপি সূত্র আবারও কী আসবে, Q/T। কিন্তু এই জায়গাটা তো আমাদের কী আছে, আবার এই জায়গায় কি তাপমাত্রা T2, ওই যে গ নম্বরে বের করছিলাম তাপগ্রাহকের তাপমাত্রা, ওটা বসাই দিব বা বলা থাকবে। আর এখানকার যে তাপটা Q2 সেটা আমরা বসাই দেবো, অর্থাৎ Q2/T2। এখন এই জায়গায় তো আমাদের কোথাও Q2 এর মান দেওয়া ছিল না। একটা উপায় হইতে পারে, কাজ বের করে নেব আমরা, যে Q2 কী হবে আগের মতোই, যে W2 সমান কী আসবে, Q2 আসবে। এখানে যদি W2 ধরি, অথবা এখানে W3 ছিল, তাই আমি W3 ধরি, W3টা কী হবে, Q2 এর সমান, মানে এখানে যে কাজটা আসবে সেটাই কার সমান হবে, তাপের সমান হবে। অথবা আরেকটা প্রসেস আছে, সেটা কি আমরা এইটা কালকেই বলছিলাম যে আমরা শিখছিলাম Q2/T2 সমান Q1/T1, এই যে সূত্রটা কাজে লাগে কিন্তু আমাদের, তো মাথায় রাখতে হবে যে আমাদের এখানে Q1, T1, T2 সব জানি আমি, এই যে Q1, T1 আর একটু গত বের করছি T2, তাহলে Q2টা বের হয়ে যাবে। তো সামহাও আমরা বের করে এখানে বসাবো। তো এই ইনফরমেশনটা মাথায় রাখবো এবং এইটাও মাথায় রাখবো, আগে দেখবো এটা আছে কিনা, বের করা যায় কিনা, বের করবো, না গেলে তখন কী করবো, কাজ বের করবো, এই কাজের মানটা কী হবে, Q2 এর মান হবে।
খেয়াল রাখবা। তো বের করলাম আমরা Q2/T2। এখন কিন্তু এখানে একটা মাইনাস আসবে, মাইনাস সমষ্ণ প্রসারণ রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে দেখা যায় রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে এখানে মানটা মাইনাস আসে। তো আমরা মনে রাখবো প্রথম ধাপে হবে Q1/T1, দ্বিতীয় ধাপে 0, তৃতীয় ধাপে মাইনাস Q2/T2। এই Q2 এর মান লেখা থাকবে বা বসাবো বা বের করব, আর T2 বসাই দেবো। এবার কী হয়েছে না চতুর্থ ধাপে কী ঘটবে, আবারও দেখো লক্ষ্য করো চতুর্থ ধাপটা কি আমাদের, এই যে চতুর্থ ধাপটা কি রুদ্ধতাপীয়, আর আমরা জানি রুদ্ধতাপে কী হয়, এন্ডারমানটা কী হয়, 0 হয়। তারপর আমরা কী দেখতে পেলাম হচ্ছে এই জায়গাটায় যে দেখতে পেলাম আমরা 4টা ধাপের মধ্যে 2টা ধাপে এন্ট্রপি পরিবর্তন 0, আর বাকি 2টা ধাপে কি এন্ট্রপির মান আছে। এখন আমাকে বলছিল কি মোট এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো। তার আগে ওই যে শুরুর যে অঙ্কটা ছিল যে চক্রটির 3 নম্বর ধাপে এন্ট্রপির পরিবর্তন লেখো, তাহলে এখন বুঝতে পারতেছো তোমার মাথায় সূত্রটা 3 নম্বর ধাপে, তাহলে আমাদের সেই কোশ্চেন আনসার কি হইতো যে লিখতাম আমরা কার্নো চক্রের 3য় ধাপে এন্ট্রপির পরিবর্তন ΔS সমান এই যে 3 নম্বর ধাপে কি লেখা ছিল আমাদের মাইনাস Q2/T2, তো লিখতাম আমরা খাতায় মাইনাস Q2/T2, মান বসালে অ্যান্সার 3 নম্বর। একটু বাংলাটা লিখে দিবা যে দেওয়া আছে হ্যান ওগুলো লিখে দিবা। তবে 3 নম্বর ধাপ যদি বলে, সরাসরি যদি বলতো 2 নম্বর ধাপ 4 নম্বর ধাপ, তাহলে 0 বলতাম, কারণ সব বলতাম যে রুদ্ধতাপে যেহেতু সেই জন্য। তো নর্মালি আমাদের 3 নম্বর ধাপ দেয় বা প্রথম ধাপ দেয়, কারণ এগুলো তো 0 আমরা জানি অবজেক্টিভে দেয়, তো আমরা পারবো। আর আমাকে পরেরটাই বলছিল কি তৃতীয় ধাপে না বলে বলছিল কি মোট, যে কার্নো চক্রের প্রতি ধাপে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো, মোট পরিবর্তন নির্ণয় করো, এই কার্নো চক্রটির মোট পরিবর্তন নির্ণয় করো। আমি যখন এই যে 4টা বের করলাম, এখন লিখবো সুতরাং মোট পরিবর্তন, সুতরাং মোট এন্ট্রপি, তাহলে মোট ΔS সমান কী করবো আমরা সবগুলো যোগ করে দিব, ΔS1, ΔS2, ΔS3 আর হচ্ছে ΔS4। বুঝতেই পারতেছি যে এই দুটো তুমি 0 বসাতে যাচ্ছ না, তো তা বসাই দিবা, কারণ এক লাইন লিখে দিলা, তারপরে যা আসবে তাই, কারণ 0 0ই থাকবে। কিন্তু চাইলে কেউ এই দুটাও লিখতে পারতো যে Q1/, তাহলে আমরা যেরকম লিখি এই যেখানে লিখবো ΔS1 এর মান Q1/T1, আর সবগুলো তো 0 আসবে, আর লাস্টেরটা কত আসবে, লাস্টের আগেরটা আসবে কত আমাদের Q2/T2, প্লাস দিয়েই লিখছিলাম কিন্তু সাথে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এখন এই মানগুলো বসাই দিব, এখানে এই যে ভ্যালুগুলো আমার জানা ছিল বসাই দিব, শেষ। তুই কখনো বলে কার্নো চক্রে 4টি ধাপে এন্ট্রপি পরিবর্তন বের করো, কার্নো চক্রে মোট এন্ট্রপি পরিবর্তন বের করো, তোমরা 4টা ধাপে লিখবো, লিখে যোগ করে দিব, যা আসবে তাই, মান বসাই দিব, যা আসবে তাই। বুঝতে পারছি কি না? আর আরটা বললাম যে তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপ যদি আলাদা আলাদা বলে, তাহলে আলাদা আলাদা বের করে দেবো গ নম্বরে। এবার আমরা নিচে যে আরও 2টা কোশ্চেন লিখছিলাম যে উদ্দীপকের যে চক্রটি দেওয়া আছে এই চক্রটি কার্নো চক্র কিনা বুঝবো কেমনে, পরীক্ষায় বলছে ইঞ্জিনটি কার্নো ইঞ্জিন কিনা, ইঞ্জিনটি কার্নো চক্র কিনা, তখনও বোঝার উপায় হচ্ছে এটা। আমরা করবো কি কার্নো চক্রের প্রতি ধাপে 4 ধাপে এন্ট্রপি পরিবর্তন বের করে সব যোগ করব, যোগ করার পরে যদি দেখি আমাদের এইখানে ΔS এর মানটা আসছে 0, যদি দেখি 0, তো যদি 0 হয়, 0 যদি হয় তাহলে আমরা বলবো কি হ্যাঁ কার্নো চক্র, 0 যদি হয় তাহলে আমরা বলবো কি কার্নো চক্র। তাহলে অঙ্ক সেম আগেরটার মতো, খালি তুমি সবগুলো যোগ করে দেখবে 0 আসছে কিনা, 0 আসলে বলবা কার্নো চক্র। তো কার্নো চক্র বের করা এটা হচ্ছে একটা টেকনিক। আর একটা টেকনিক কী ছিল যে কর্মদক্ষতা বের করতাম Q1 Q2 দিয়ে, T1 T2 দিয়ে দেখতাম সমান আসছে কিনা, তাও হইতো। অথবা এটা একটা প্রসেস, এইটা মাথায় রাখো। আবার যদি কখন তোমাকে এরকম বলে পরীক্ষা, এরকম বলে দিবে তোমাকে যে কার্নো চক্রের সাহায্যে দেখাও যে না মানে এন্ট্রপি নির্ণয়ের সাহায্যে বা এন্ট্রপি পরিবর্তনের মাধ্যমে দেখাও যে এটা কার্নো চক্র কিনা, তখন তো এন্ট্রপি দিয়েই করতে হবে, কোনো উপায় নেই। তাহলে তুমি মনে রাখবা যে কার্নো চক্রের প্রতি ধাপে এন্ট্রপি পরিবর্তনে যদি বের করে যোগ করি টোটালটা, যদি দেখি 0 হয় তাহলে বুঝবো কার্নো চক্র, যদি দেখি 0 হয় তাহলে বুঝবো কি কার্নো চক্র, আর বুঝবো কি প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া। তার মানে প্রত্যাবর্তী, কার্নো চক্র, কার্নো ইঞ্জিন সবগুলো কি একই কথা। তবে সবগুলোর মোট এন্ট্রপি পরিবর্তন যোগ করে দেখবো 0 কিনা, 0 হলে বলবো কি প্রত্যাবর্তী বা কার্নো চক্র। তা আশা করি বুঝতে পারছো। তাহলে মোট বের করতে বললে মোট বের করবো, আর যদি জিজ্ঞেস করে কার্নো চক্র কিনা, তাও আমরা কি এভাবে বের করবো, দেখবো 0 আসছে কিনা। তো এটুকু বাসা একটু খেয়াল রাখতে হবে, তোমার মাথায় রাখতে হবে, আর সৃজনশীল দেখবাই। এবং বিশেষ করে যেই কোশ্চেনগুলো আমাদের আরও বেশি আসতো, এই 2টা কোশ্চেনের আগে আমাদের আরও 2টা কোশ্চেন আমরা অ্যাড করতেছি 3 নম্বর সৃজনশীলে। দেখো তুমি এই 3 নম্বর এই যে পার্টটা বললাম, এখান থেকে তুমি অনেকগুলো কোশ্চেন পাওয়া যাবে আর কি, এই 3 নম্বর থেকেই ঘুরে ফিরে কোনো না কোনোটা আসবে আর কি। তো এটা তুমি বুঝতে পারলা এন্ট্রপিটা। আর পানির এন্ট্রপি তো বললামই একটু আগে, বরফ পানির এন্ট্রপি, ওটা ছিল আমাদের কয় নম্বর সৃজনশীলে, 1 নম্বর সৃজনশীলে। আর 2 নম্বর সৃজনশীল কি মিশ্রণের তাপমাত্রা, বরফ আর পানির মিশ্রণ, তো কিন্তু দেখে যাও, ওটা কিন্তু পরীক্ষার সম্ভাবনা একটু আছে। এবার দেখো
আমরা এখানে আরও 2টা কোশ্চেন অ্যাড করি, এই সৃজনশীলের মধ্যে আমরা আরও 2 কোশ্চেন অ্যাড করি। পরীক্ষায় গ নাম্বার এইভাবে বলে, যে বলে কি এই যে আমাদের এরকম এ বি বলে দিয়ে দেয়, বলে এ বি সি ডি, তারা বলে যে এ থেকে বিতে কৃত কাজ নির্ণয় করো, বি থেকে সিতে কৃত কাজ নির্ণয় করো, সি থেকে ডিতে কৃত কাজ নির্ণয় করো। তো বললো কি যে এ থেকে বিতে কৃত কাজ, তাহলে এ থেকে বিতে, অথবা বললো কি ডাব্লিউ এ বি নির্ণয় করো। ডাব্লিউ মানে কি এ হতে বিতে কৃত কাজ। তো বুঝতেই পারতেছো, একটু আগে আমরা গ নম্বরে দেখছিলাম যেভাবে কৃতকাজ মানে কি সমষ্ণ প্রক্রিয়া, আর সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সূত্র কী হয়, আমরা জানতাম যে এনআরটি লন কি আসবে V2/V1। তাহলে এন এর মান বসাবো, এন এর মান কত বসাবো, কিন্তু তাহলে এই যে লেখা 10 গ্রাম হাইড্রোজেন, তাহলে আমরা জানি এন সমান সমান আবার কি W/M, তো W এর মান হচ্ছে 10 আর হাইড্রোজেন তো 2, তাহলে 10/2 মানে কত 5, তাহলে মোল সংখ্যা হচ্ছে 5, আমরা 5 বসাবো। আর আর এর মান কি বলছিলাম, আর এর মান তো এই যে এই অঙ্কের জন্য 8.3 বসাইতে হয়। তাহলে এ বি এ হতে বিতে, তাহলে তাপমাত্রা কত 25 ডিগ্রি মানে কত 298 কেলভিন, তাহলে গুণ লন V2/V1। এখানে কিন্তু বলা নাই V2/V1 কত, ওই যে লেখা ছিল না একটা লাইন, সংকোচন প্রসারণের অনুপাত 1:3। তার মানে এখানে কি প্রসারণ ঘটছে না, সমষ্ণ প্রসারণ, তার মানে আগে ছিল V আর এখন হয়েছে কত, তার মানে 3V। তার মানে আগে ছিল আমাদের কত V, এখন হচ্ছে 3V। তাহলে খেয়াল রাখবো, প্রসারণ মানে কি আগে অনুপাত মানে 1:3 মানে কি আগে প্রসারণ যা ছিল এখন তার 3 গুণ হবে, আগে ছিল V এখন তার 3 গুণ 3V হবে। এখন তুমি এই যে VV কেটে দেবা, লন 3 ক্যালকুলেটারে বসাবা, গুণ করবা, মান চলে আসবে এত জুল। এরকম আমাদের এইভাবে কিন্তু গ নম্বরগুলোতে বলে। এছাড়াও এখানে ঘ নম্বরে এটা দিয়ে আমাদের কাজ দিয়ে কিন্তু অনেক বলবে। তুমি দেখো তোমার পরীক্ষায় কিন্তু এই যে সমষ্ণ প্রক্রিয়ার কাজ, রুদ্ধদ্রব্য প্রক্রিয়ার কাজ, এটা কিন্তু অবশ্যই মাস্ট আসবে, কোনো না কোনোভাবে কোনো না কোনো কোশ্চেনে অবশ্যই আসবে। তো সূত্র জানি ভুল না হয় খুব ভালো করে লক্ষ্য করে যাও, পরীক্ষার হয়ে যদি তুমি প্রশ্নটা ভালো মতো বুঝতে পারো তাহলে কাজ শেষ। এবার আমাদের কিন্তু এখানে এইভাবে বলতে পারে, অনেক সময় এরকম বলে যে এই যে কৃতকাজ আমরা বের করলাম প্রথম ধাপে, তাহলে বলো কি যে দ্বিতীয় ধাপ বি হতে সি, তারা জিজ্ঞেস করে যে এইখানে যে কৃতকাজ আর এইখানে যে কৃতকাজ এটা সমান কিনা বা কে বড় হবে। তাহলে আমি এখানকার কৃতকাজ বাইর করব, এখানকার কৃতকাজ বাইর করব, তাহলে একটা তো বের করলাম আমরা, তো আসলে আমরা WBCও বের করি। WBC যখন আমি বের করতে যাব দেখো আমাদের কী ঘটনা ঘটে, তাহলে লিখবো যে WBC তার মানে হচ্ছে বি হতে সি বা দ্বিতীয় ধাপে কাজ। সূত্র কী হবে, ওই যে রুদ্ধতা যেহেতু, তাহলে কী আসবে NR ডিভাইডেড Γ-1, ব্র্যাকেটে কী আসবে T1 - T2। দেখো সব মান আমি জানি, এন এর মান জানি 5 মোল বের করলাম আমরা, আর এর মান তো 8.314, গামার মান কত দ্বিপারমাণবিক H2 ছিল, তার মানে কত আসবে 1.4 - 1। আর এইবার T1 T2, T1 তুমি জানো কত 298, তো ভালো। T2 কত হবে, T2 কিন্তু দেওয়া নেই। তো ওই যে গ নম্বরে যে বের করছিলাম তাপ গ্রাহকের তাপমাত্রা মনে আছে, হ্যাঁ, যদি এই অঙ্ক ফার্স্টে আমাকে করতে দিত, যখন T2 পাচ্ছি না তখন কিন্তু ওই অঙ্কটা আগে করে নেওয়া লাগতো, যে T2 V2 টু দি পাওয়ার Γ-1, T1 V1 টু দি পাওয়ার Γ-1। এটা করে নিয়ে ওইখান থেকে T2 বের করার পর আমাকে এখানে বসানো লাগতো। এই জন্য কিন্তু এটা আমাদের ডিরেক্ট অঙ্ক হিসেবে না দিলেও অঙ্কের মাঝখানে কাজে লাগাইতে হয়, সেখানে থেকে বের করে বসাইতে হয়। তো খেয়াল রাখবো, একটু কিন্তু বের করে দেখালাম আমরা। তো তারপরে দেখবো যে এই দুই প্রক্রিয়ার মধ্যে কার কৃতকাজ বেশি, যে এই প্রক্রিয়ায় কাজটা বেশি আসলো নাকি এই প্রক্রিয়ায় বেশি আসলো। তো মান বসাই দিব আমরা, দেখো কারটা বেশি আসলো, তো বলবো এটা বেশি বা এটা সমান বা এরকম বলবো, কাজ শেষ। তাছাড়া যদি কখনো জিজ্ঞেস করে যে মোট, একটু আগে বলছিলাম যে মোট কাজ নির্ণয় করো, তাহলে আমরা এই 4 ধাপে, এই ধাপে এই ধাপে এই ধাপে এই ধাপে 4 ধাপে সূত্র দিয়ে মোট কাজ বের করবো, বের করে সবগুলো যোগ করে দেবো, কাজ শেষ। তো এটা আমাদের গেল। এবার কর্মদক্ষতাটা দিয়ে একটু বলে দিচ্ছি, দেখো পরেরটা বলছে কি যে এইখানে 40%-এর বেশি দক্ষতা হবে কিনা, যে এই ইঞ্জিনটার দক্ষতা 40%-এর বেশি হবে কিনা। তাই আমরা দক্ষতার অঙ্ক শিখছিলাম কি, এটা সমান সমান 1 মাইনাস কি শিখছিলাম বলো তো, T2 বাই হচ্ছে T1 ইন্টু 100%, এটা আমার ছোটো ছিল। আর তুমি মান বসাও, 1 মাইনাস T1 কত তোমার 298, এই যে 25 বলেছে 298, T2 কত, T2 জানি না। এই যে আবারও T2 না দেওয়া থাকে, হঠাৎ করে এই অঙ্কটাই ফার্স্টে দেয়, তোমাকে আগে T2 বের করে নিতে হবে সাইডে, T2 V2 Γ-1, T1 Γ-1। আর ভি দিয়েই কেন লিখলাম এই জায়গাটায়, আমরা তো এখানে চাপ দিয়েও লিখতে পারতাম, T1 P1 T2 P2 P1 লিখতে পারতাম, লিখলাম না কারণ কি এখানে আমার যে ভি এর ইনফরমেশন দেওয়া ছিল উদ্দীপকে, যেটা ভি এটা 3V, এই কাহিনী কোথায় বলা ছিল, উদ্দীপকে বলা ছিল প্রসারণের অনুপাত, সংকোচন প্রসারণের অনুপাত মানে কি আয়তন চিন্তা করবো, যে আয়তন এত গুণ হয়েছে এত গুণ হয়েছে। যেহেতু টি আর ভি এর সম্পর্কই দেওয়া, এই জন্য আমরা টি এর ভিটা লিখলাম, আর গামারটাই কেন লিখলাম, কারণ এই যে এটা রুদ্ধতাপীয় ধাপ, এই জন্য গামারটাই লিখতে হয়েছে। তো আমরা আগে এরকম করে একটু বের করে নিব, তারপরে করবো কি এই মানটা এখানে বসাই দিয়ে ইন্টু 100% করতে হবে। তাহলে আমার চলে আসবে কি কর্ম দক্ষতা।
আর পরেরটা বলছে কি এবং বলছে কি কর্মদক্ষতা 40% বেশি হবে কিনা। তো তুমি কর্মদক্ষতা বের করে দেখবা যে কত আসছে, মনে হিসেবে দেখলে কত আসছে 33%। কথার কথা আমি এমনি বললাম আর কি, সাপোজ এর মানটা আসে 33%। তারপরে তুমি কি বলবো কি না হবে না, কারণ আমার সর্বোচ্চ 80 হচ্ছে 33%, তো 40% বেশি তো হবে না, তার মানে হ্যাঁ শেষ হবে না। আর যদি বলতো পরীক্ষায় যে 40%-এর বেশি হয়তে কী ব্যবস্থা নিতে হবে, তারপরে কী করতাম, তখন আমরা এই যে 40%-এর বেশি হওয়া মানে কি বা 33% তো কম আসতাম নাকি, 40% বেশি হয়তো হবে, তাহলে আমাকে কী ব্যবস্থা নিতে হবে। যেমন এই যে এটারটার মতোই বলে দিচ্ছি, গতদিনে বলছিলাম, আমি আবার আজকে আরেকটু মনে করাই দিই। বুঝছে, দক্ষতা দ্বিগুণ করতে কী ব্যবস্থা নিতে হবে। সাপোজ তার দক্ষতা আসলে আমার 33%, তাহলে 40%-এর বেশি দক্ষতা করতে হবে বা দ্বিগুণ করতে হবে, একই অঙ্কই হবে, শুধু এক জায়গায় আমরা 40 বসাবো, এক জায়গায় 66 বসাবো। তো বলছে দক্ষতা দ্বিগুণ করতে হলে, তাই আমার দক্ষতা দ্বিগুণ করতে আমি চাই, তাহলে এটা মুছে দিই। তো বুঝতে পারলাম 3 নম্বর সৃজনশীলের কাহিনীটা। তাইলে আমাদের এইভাবে কিন্তু করতেই পারো, তুমি চাইলে টেস্ট পেপারটাকে বেশি করে সলভ করবা। আর আমি হচ্ছে ফেসবুক গ্রুপে এইখান থেকে তোমার কোন কোন সিকিউটা পড়তে হবে আমি একটু দাগায় তোমাকে পিকচার আকারে দিয়ে দিবনি, তো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো আর কি। তাহলে তুই অবশ্যই নিজের যে বই আছে ওখান থেকে প্র্যাকটিস করো, তারপর আমি এমনি একটু দাগাই দিবনি, কোনোটা তোমার কাছ থেকে না ছুটে যায়। আচ্ছা, এবার তো আমি পাইলাম 33%। এবার বলছি কি দ্বিগুণ করতে কী ব্যবস্থা নিতে হবে। দ্বিগুণ যদি করি তাহলে কর্মদক্ষতা আসবে কত 66%। আমরা সূত্র জানতাম ইটা ইকুয়াল টু সূত্র ছিল কি 1 মাইনাস T2 বাই হচ্ছে T1 ইন্টু কত 100%। এবার দক্ষতা আমি চাচ্ছি কত পার্সেন্ট করতে, 66% করতে, দ্বিগুণ। তাহলে 66% সমান সমান কী আসবে আমাদের 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এবার উভয় পক্ষ থেকে পার্সেন্ট বাদ 100টাকে তুমি এর পাশে নিয়ে আসলা, কত আসবে 0.66 আসলো। এর আসবে কত 1 মাইনাস T2 বাই কত আসবে T1 আসবে। এবার তুমি চাচ্ছ, এবার দেখো তুমি কোন মানটা বসাবা, কী ব্যবস্থা নেবা, বুঝবা কীভাবে। তুমি যেটা করতে পারো, T2 এর মান তো তুমি পাইছো বা অঙ্ক করে পাইছো, তুমি করবা কি T2 এর মান এখানে বসাই দাও, বসাই দিয়ে করবা কি T1টা বের করবা। তাহলে কীভাবে বের করবা, এইটা পাশে মাইনাস আছে, এ পাশে লিখে দেবে প্লাস হয়ে যাবে। তাহলে লিখলাম আমি T2 বাই T1 সমান সমান 1, এ পাশে প্লাস আছে, এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে 0.66। এগুলো হিসাব নিকাশ করার পরে তোমার একটা ভ্যালু আসবে না। সাপোজ কত আসলো বলতো 0.33, সাপোজ 0.334 বা 0.34 আসলো। হিসাব করার পর তোমার যেটা আসবে, তো এটা মনে করো তুমি পাইলা। এখন তুমি পাইলা কত T2 বাই T1, তুমি তখন কোনো মান বসাও নাই। এখন তুমি যে কোনো একজনের মান বসাই দেবা, যে কোনো একজন T2 বা T1 যেটাই হোক, যে কোনো একজনের মানটা উদ্দীপক থেকে দুইটা মান যদি লেখা থাকুক কোনো সমস্যা নেই, যে কোনো একজনের মানটা এইখানে বসাবা। এখানে বসায়া তুমি সাপোজ বসালা কার মান T1 এর মান বসাইলা। T1 যদি বসাও তাহলে বের করতে হবে কার মান T2 বের করতে হবে। তো T2 সমান সমান লিখবো কি যে T1 গুণ 0.34। তাহলে মনে করো T1 এর মানটা বসাইছো, যে T1 এর মান ছিল 298, কথার কথা। তাহলে এই যে বসাইলে একটা মান বের হইলো এত কেলভিন, তখন তুমি বলবা উদ্দীপকের কথা অনুসারে, অর্থাৎ যদি আমি দক্ষতা দ্বিগুণ করতে চাই, 60% যেমন এই অঙ্কে আসছে, দ্বিগুণ করতে চাই, তাহলে আমাকে এই যে T2 এর মান এত করতে হবে। অথবা তুমি বলতে পারো T2 এর মানটা মনে করো আসছে 100 আর ওদিকে ছিল হচ্ছে মনে করো 200, তাহলে কমাইতে হবে। তো বলবো হ্যাঁ, তাহলে আমাকে T2 এর মানটা কমাইতে হবে বা বাড়াইতে হবে, তুমি দেখেই বুঝতে পারবে। মানে উদ্দেশ্য হচ্ছে তোমার এখানে T1 বা T2 যে কোনো একজনের মান বের করা। অথবা পরীক্ষার সময় আসতে পারে যে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কী তাহলে একবার তুমি T2 দিয়ে বলবা আর একবার T1 দিয়ে বলবা। T1 দিয়ে বললে কি লিখতা, তুমি সাইডে লিখতা T2 বাই T1 শোনা এত, সুতরাং T1 সমান সমান কী হইতো T2 ডিভাইডেড বাই কত 0.34। এখান থেকে T1 এর কিন্তু আরও একটা মান বের হইতো। তখন বলতা যে হ্যাঁ আমাকে T1 এর মান এত করতে হবে, T2 এর মান এত করতে হবে, হয় এত করতে হবে, না হয় অথবা দিয়ে এত করতে হবে। যে কোনো একটা করলে আমি কি পাই যাব, দক্ষতায় যে 60% পাই যাব। এটা জাস্ট মনে মনে ধরে নিয়েছিলাম, কারণ এখানে মান তো বসাই নেই। তোমাদের যেই মানটা আসবে সেটা তুমি বসাই দিয়া এভাবে কিন্তু করতে পারবা। এবং গত দিনে কিন্তু ওই যে 100% সম্ভব কিনা ওই ধরনের একটা কিন্তু কোশ্চেন ছিল, পরীক্ষা কিন্তু আসে যে কর্মদক্ষতা 100% করতে হলে কী ব্যবস্থা নিতে হবে। তো সেটার অ্যান্সার কী আসছিল যে আমাদের গত দিনেরটাই, যে T1 সমান সমান আসলে ইনফিনিটি আর T2 সমান সমান আসলে 0। তো মনে রেখো কর্মদক্ষতা 100% করতে কী ব্যবস্থা নিতে হবে, এই ব্যবস্থা নিতে হবে আর কি। তো এটাও দেখে দিতে হবে। তোমার এই যে কথাবার্তাগুলো বললাম, এগুলোই তোমাকে এখন ভাষায় একটু প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পারছো কী ধরনের কথাবার্তা বলে। টেস্ট পেপারটা নিয়ে তোমাকে একাধারে প্র্যাকটিস করতে হবে। তুমি আজকের পার্ট থেকে কী শিখলা, যে হচ্ছে আমাদের হচ্ছে এন্ট্রপি হচ্ছে যে বরফ পানির এন্ট্রপি নির্ণয় করা। 2 নম্বর সৃজনশীলে বললাম হচ্ছে মিশ্রণের এন্ট্রপি নির্ণয় করা, বরফের সাথে গরম পানির সাথে ঠান্ডা পানি। তুমি বই খুলে অবশ্যই এরকম মিশ্রণের এরকম দেখবা পাবা,
মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করা, মিশ্রণের এন্ট্রপি নির্ণয় করা, পরীক্ষা কিন্তু চলে আসতে পারে, বারবার করে বলতেছি, একটু দেখে নিও এই কোশ্চেনটাও। 3 নম্বরে আমরা অনেকগুলো দেখলাম যে কার্ণচক্র দিয়ে হচ্ছে কৃত কাজ বের করো, 2 নম্বর ধাপে কাজ বের করো, মোট কাজ বের করো, তারপর হচ্ছে কার্ণচক্রের 3য় ধাপে এন্ট্রপির কত, কার্ণচক্রে হচ্ছে মোট এন্ট্রপির পরিবর্তন কত, আর বলছিলাম যে এটা কি চক্রটা কি কার্ণচক্র কিনা, তাহলে কার্ণচক্র কখন হইতো, যখন দেখতাম মোট বের করার পরে 0 আসতো। তার মানে তুমি অবজেক্টিভ আকারে মনে রাখবা যে কার্ণচক্রে টোটাল এন্ট্রপির পরিবর্তন 0, অর্থাৎ টোটাল এন্ট্রপি পরিবর্তন 0 হইলেই তো আমরা কার্ণচক্র বললাম, প্রত্যাগামী বললাম বা প্রত্যাবর্তী বললাম, তাহলে খেয়াল রাখতে হবে যে 0 হয়। এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পায়, এটা অবজেক্টিভে আসে। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে বা 0, পরিবর্তন 0। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি সর্বদা ক্রমবর্ধমান বা বাড়তে থাকে। বিশেষ করে এগুলো ছাড়াও তো সৃজনশীল তো গেলই, আর যে কর্মদক্ষতা বের করা, কর্মদক্ষতা বাড়াইতে হলে কী ব্যবস্থা নিতে হবে, দ্বিগুণ করতে হলে কী ব্যবস্থা নিতে হবে, বা হচ্ছে এই যে 100% করতে হলে কী ব্যবস্থা নিতে হবে, এই যে কোশ্চেনগুলো কথাগুলো যে বললাম এগুলো থেকেই তুমি কোশ্চেন কমন পাই যাবে ইনশাল্লাহ। তো পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাও যে পাইছো কিনা। এখন আমাদের হচ্ছে পরে যে আরও কয়েকটা কথাবার্তা, প্রত্যাবর্তী প্রক্রিয়া কি, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি, এদের পার্থক্য, বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়তে হবে। অবজেক্টিভে থাকবে মাস্ট যে প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য কোনটি, অপ্রত্যাবর্তীর বৈশিষ্ট্য কোনটি, পাশাপাশি তাপগতিবিদ্যা যে দুজনের দ্বিতীয় সূত্র কেলভিন, প্ল্যাঙ্ক, কার্নো, এই যে ওদের যে সবার যে বিবৃতিগুলা, কার্ণচক্রে 4 জনের যে বিবৃতি ঠুটস্থ করে দিতে হবে পরীক্ষায়, যে কোনো একজনটা দিয়ে দিবে। আর এন্ট্রপি কি, এন্ট্রপি থেকে কিন্তু কখ নাম্বার থাকবেই মাস্ট। এন্ট্রপি থেকে আরও কয়েকটি ইম্পর্টেন্ট কখ হচ্ছে জগতের তাপীয় মৃত্যু বলতে কী বোঝায়, তারপরে এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে, এই জাতীয় যে কোশ্চেনগুলো, তো এগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় নাকি উষ্ণ হয়, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম শীতল হয় নাকি উষ্ণ হয়, এই যে কখগুলো এগুলো তোমাকে অবশ্যই বাসায় একটু দেখতে হবে। তো এদের থেকে খুব ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। যেগুলো বললাম যে 1, 2, 3 যে 3 টাইপের কথাবার্তাগুলো বললাম, এই 3টা কোশ্চেন তুমি ভালো করে দেখো, সবগুলো আশা করি বুঝতে পারছো কোনটা কীভাবে কী হয়েছে। এখন তোমাকে একটু টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। আশা করি এইটুকু প্র্যাকটিস করো, পাশাপাশি বইয়ে নিজে একটু চোখ বোলাই নাও ভালো করে, ইনশাল্লাহ এইখান থেকে তুমি ইজিলি 2টা কোশ্চেন দিতে পারবা। তো অ্যাটলিস্ট মিনিমাম একটা তো পারবাই। আর আরও চ্যাপ্টার তো শিখেছি তোমাদেরকে, 7 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, যারা এখনও 7 এবং 8 দেখো নাই দেখে নিতে পারো, কারণ একটা করে টপিক, একটা ভিডিও, একটা টপিকে তুমি পড়লেই ক্লিয়ার, ওই চ্যাপ্টার শেষ, তোমার কিছু দরকার নাই, তার টেস্ট পেপার দেখতে হয় তারপর একটু। তো 7, 8, 1 এই 3টাতে খুব ভালো করে পড়ো, তোমার সিকিউ না এখন টেনশনই নেই, খুব ইজিলি তুমি সিকিউগুলো অ্যান্সার করতে পারবা। তো 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তুমি দেখবা ফার্স্ট পেপারের মতো তোমার একাধিক কোশ্চেন কমন পড়বে, তবে সম্ভাবনা আছে কিন্তু দ্বিতীয় পত্র প্রশ্ন একটু কঠিন করার, কারণ ফার্স্ট পেপার অনেক সহজ হয়েছে, তো সেটাও মাথায় রাখতে হবে। এরকম প্রিপারেশন বা এরকম আর কি আগে থেকে তুমি মানসিক প্রস্তুতি রাখো যে হ্যাঁ প্রশ্ন একটু টাফ হইতে পারে, তো আমাকে এভাবে ট্যাকেল করতে হবে। তো এই খুব বাসায় খুব ভালো করে ট্রাই করো, ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা। তো তোমাদের সাথে আবারও দেখা হবে। আর হচ্ছে দেখি আমরা হচ্ছে চলতরিৎ এবং পাশাপাশি অন্য চ্যাপ্টারগুলোর অবজেক্টিভ বা এমসিকিউ নিয়ে ছোটোখাটো তোমাদের জন্য ভিডিও করা যায় কিনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই তোমরা বাসায় পড়ালেখার মধ্যে থাকো। আর হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওগুলো চাইলে শেয়ার করতে পারো। আর তোমাদের যাদের ওয়াইফাই আছে তোমরা কিন্তু চাইলে হচ্ছে অনলাইনেই ডাউনলোড না করে দেখতে পারো, তাহলে আসলে কী হবে যে ভিডিওগুলো আসলে আরও বেশি হচ্ছে রিচ পাবে আর কি। তো তোমাদের ইচ্ছা, সমস্যা নেই। তো তুমি আসলে শিখতেছো, এটাই বড় কথা, আসলে এটাই বড় কথা, আর কোনো কথা নেই। তো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা। তো বাসায় পড়তে থাকো, ইনশাল্লাহ দেখা হবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।